আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার রামিম ইসলাম ইবনে নূর। সকলকে স্বাগত জানাচ্ছি হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরের ফেসবুক পেজে, যেখান থেকে আজকে আমরা লাইভে আসছি করোনা পরিস্থিতি এবং উচ্চ রক্তচাপ নিয়ে কথা বলতে। এবং আমাদের সাথে কথা বলবেন আমাদের সকলের শ্রদ্ধেয় এবং আমার শিক্ষক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন, প্রতিষ্ঠাতা হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর। পাশাপাশি তিনি বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়ার মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তার কাঁধে এসেছে ডিন হিসেবে তিনি বায়োটেকনোলজি অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং অনুষদ, যেটা রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি, সেখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি প্রাক্তন অধ্যক্ষ রংপুর মেডিকেল কলেজ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি যে আজকে আমরা প্রথমবারের মতো হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরের পক্ষ থেকে আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে, এই পেজের মাধ্যমে জনগণের সামনে এমন একটি ক্রান্তি লগ্নে কথা বলছি যখন সারা বিশ্বে করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারী চলছে, প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে এবং অনেকেই মারা যাচ্ছে। এই পরিস্থিতিতে তারা কি করবে, অনেকে হতাশাগ্রস্ত, আতঙ্কগ্রস্ত এবং দিশেহারা বোধ করছেন। সেই জায়গা থেকে আমরা তাদেরকে কিছু মেসেজ দেওয়ার জন্য আজকে তাদের সামনে এসেছি। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমি শুরু করতে চাই, যেহেতু স্যার আমরা হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরের থেকে এই উদ্যোগটা নিয়েছি। অনেকেই হয়তো জানেন এই সেন্টার সম্পর্কে, তারপরেও যে অনেক কিছুই তো ছিল যেটা নিয়ে কাজ করা যেত, তারপরেও আপনি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপকে বেছে নিলেন কাজ করার জন্য এবং একটি এরকম সেবামূলক প্রতিষ্ঠানের উদ্যোগ নিলেন। তো এর প্রেক্ষাপটটা বা এর পিছনে কি কাজ করেছিল সেটা যদি একটু আমাদের দর্শকদের জন্য আপনি বলেন। ধন্যবাদ ডক্টর রামিম, আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানে সংযোগ করার জন্য। হাইপারটেনশন রিসার্চ সেন্টার রংপুর দীর্ঘ 11 বছর হলো কাজ করে যাচ্ছে। আপনারা সকলেই জানেন, আমরাও জানি যে কমিউনিকেবল ডিজিজ এবং নন কমিউনিকেবল ডিজিজকে যদি দুইটি ভাগে ভাগ করি, কমিউনিকেবল ডিজিজ ইদানিং যে কোভিড-19, এটাকে যদি আমরা বাদ দেই তাহলে কিন্তু কমিউনিকেবল ডিজিজ বেশিরভাগই আমরা কন্ট্রোল করতে পেরেছিলাম। কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, অ্যাজমা, সিওপিডি, ক্যান্সার, এগুলো ডে বাই ডে বেড়েই যাচ্ছে। এবং WHO-এর একটি স্টাডিতে দেখা যায় সারা বিশ্বে যত লোক মারা যায় তার 71% নন কমিউনিকেবল ডিজিজের কনসিকুয়েন্স থেকেই মারা যায়। আমি দীর্ঘদিন মেডিসিন বিভাগে কাজ করি, ঢাকা, রংপুর এবং ঢাকার বাইরেও। দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারি যে নন কমিউনিকেবল ডিজিজ এবং তাদের যে কনসিকুয়েন্সেস অত্যন্ত ভয়াবহ, এবং আমরা সেই ডিজিজগুলো যদি প্রাথমিক স্টেজেই প্রিভেন্ট করতে পারি অথবা কন্ট্রোল করতে পারি তাহলে সেই সমস্ত খারাপ কনসিকুয়েন্স হবে না এবং মৃত্যু অনেকটাই আমরা প্রিভেন্ট করতে পারবো। এছাড়াও আমি আমার ডাক্তারি জীবনের প্রথম দিকে আমি যখন ঢাকা মেডিকেল কলেজে ছাত্র ছিলাম, ইন সার্ভিস ট্রেনিং করি, তখন বাংলাদেশের প্রথিত চিকিৎসক প্রফেসর HGM চৌধুরী স্যারের সংস্পর্শে আসার সৌভাগ্য হয় এবং ওনার প্রতিষ্ঠিত প্রথম বাংলাদেশে প্রফেসর HGM চৌধুরী মেমোরিয়াল হাইপারটেনশন সেন্টারে কাজ করা শুরু হয়। সেখান থেকেই আমি শিখতে পারি, দেখতে পারি যে উচ্চ রক্তচাপ এবং তার ভয়াবহতা, এবং আমি মনে মনে সংকল্পবদ্ধ হই ভবিষ্যতে কখনো সুযোগ পেলে আমি এরকম কিছু একটা করব। রংপুরে কাজের সুবাদে রংপুর চিকিৎসক সমাজ, সুধী সমাজের সহযোগিতায় আমি রংপুর 2008-এ এরকম একটা প্রতিষ্ঠান স্থাপন করি এবং এই প্রতিষ্ঠানে উচ্চ রক্তচাপ রোগীদের অত্যন্ত স্বল্প মূল্যে মানসম্মত সেবা দেওয়ার চেষ্টা করি এবং করে যাচ্ছি। এবং এই উচ্চ রক্তচাপ থেকে যে সমস্ত টার্গেট অর্গান ড্যামেজ হয়, যেমন হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, স্ট্রোক, এই সকল রোগেরই চিকিৎসা খুব স্বল্প মূল্যে এবং অত্যন্ত একটা স্ট্রাকচারাল একটা নিয়ম পদ্ধতির মাধ্যমে আমরা রোগীদের সেবা প্রদান করে থাকি এবং রোগীদের রোগ সম্পর্কে অ্যাওয়ার করি, এর কনসিকুয়েন্স সম্পর্কে অ্যাওয়ার করি এবং এই রোগ কীভাবে প্রিভেন্ট করা যাবে ফার্দার তাদের ফ্যামিলি মেম্বারদের সে ব্যাপারে সবসময় তাদের সাথে যোগাযোগ রাখি এবং তাদের এটা বলি। এবং ইতিমধ্যেই আপনারা জেনে খুশি হবেন, রংপুর জোনে 25,000-এরও বেশি পেশেন্ট এই সেন্টারে রেজিস্ট্রেশন করেছেন, যারা 2 মাস 3 মাস পর পর রেগুলার ওখানে ফলো আপে আসেন
উচ্চ রক্তচাপের চিকিৎসা নেন এবং এর সাথে অন্য কোমরবিটি অথবা অন্য যে কোনো রোগ থাকলেও তারও চিকিৎসা ওই স্বল্প মূল্যে তারা পেয়ে থাকে। জি স্যার, খুবই যে, ভালো একটি উদ্যোগ। এবং আমরা দেখতে পাচ্ছি যে 25,000 সংখ্যাটি কিন্তু নিতান্তই কম না। এত সংখ্যক মানুষ একেবারে স্বল্প খরচে যেই সুযোগটা পেয়েছে, নিশ্চয়ই তারা অনেক সময়ই আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমরাও আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যার, আজকের যে আমাদের যে আলোচনার বিষয়বস্তু করোনা পরিস্থিতি এবং উচ্চ রক্তচাপ। তো আজকে যে আমরা যে অফিসিয়াল ব্রিফিংটি পেয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে নতুনভাবে শনাক্ত হয়েছেন 665 জন। এ নিয়ে আজকে মোট 9,455 জন বাংলাদেশে শনাক্ত হলেন। আজকে নতুনভাবে মৃত্যুবরণ করেছেন 2 জন, 177 জন মোট মারা গেলেন। তো সবকিছু মিলিয়ে স্যার, আপনি তো কাজ করছেন একজন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে। তো বর্তমানে করোনা পরিস্থিতি যে সারা বিশ্বে যেভাবে চলছে এবং আমাদের দেশে চলছে, এ বিষয়ে আপনার সামগ্রিক পর্যবেক্ষণটা আসলে কি, যদি একটু সংক্ষেপে বলতেন। করোনা পরিস্থিতি গত ডিসেম্বর মাস থেকে প্রথম উহান শহরে চীনে প্রথম ধরা পড়ে এবং জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে উহান চীনের উহান সিটিতে এটা ব্যাপক হারে সংক্রমণ হয় এবং প্রচুর লোক মারা যায়। পরবর্তীতে ইউরোপ এবং তার পরবর্তীতে আমেরিকা এটা ছড়ায় পড়ে এবং ইউরোপ এবং আমেরিকাতে এটা ব্যাপক হারে সংক্রমণ হচ্ছে এবং প্রচুর মৃত্যু হচ্ছে। তবে আমাদের আমাদের এই অঞ্চলে পাক ভারত উপমহাদেশে এর সংক্রমণ একটু প্রথম কিস্তি ধরা পড়ে মার্চের 8 তারিখে এবং প্রথম মৃত্যু হয় সম্ভবত মার্চের 21 অথবা 24 তারিখে প্রথম মৃত্যু। ইতিমধ্যে 77 পেশেন্ট মারা যান এবং আক্রান্ত সংখ্যা 9,755 এবং আজকে নতুন করে আক্রান্ত হয়েছেন 665। দেখা যাচ্ছে যে মার্চের 8 তারিখ থেকে শুরু হলেও ইতিমধ্যে আমাদের প্রায় 55 দিন চলে গেছে এবং আমরা ধারণা করতেছিলাম যে হয়তো 1.5 থেকে 2 মাসের ভিতরে একটা পিক আসবে, কিন্তু আমার মনে হচ্ছে পিক আসতে আরেকটু সময় লাগবে এবং আগামী বর্তমান মে মাস আমাদের জন্য একটা অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ এই মাসেই আমরা মনে করতেছি আমাদের এখানে ম্যাক্সিমাম আক্রান্ত ধরা পড়বে এবং এর কনসিকুয়েন্স হিসেবে হয়তো মৃত্যুটাও হয়তো একটু বাড়তে পারে। যদিও আমি বলবো আমাদের এখানে মৃত্যুর হার অনেক কম, বলবো less than 2%, এবং এই উপমহাদেশে মৃত্যুর হার কিন্তু ইউরোপ বা আমেরিকার চেয়ে অনেক কম। এর কারণ হিসেবে ঠিক এক্সাক্ট কিন্তু বলা যাচ্ছে না, তবে এনভায়রনমেন্টের কোনো ফ্যাক্টর কাজ করতে পারে, যেমন টেম্পারেচার, হিউমিডিটি অথবা ভাইরাসের কোনো স্ট্রেইনের চেঞ্জ, যে কারণেই হোক আমার মনে হচ্ছে বা আমরা অনেকেই ধারণা করতেছি যে মর্টালিটি তুলনামূলক ইউরোপ আমেরিকার চেয়ে আমাদের এই অঞ্চলে একটু কম। তবে আমাদের বাংলাদেশ সরকার প্রথম থেকেই সতর্ক থাকার জন্য পার্সোনাল হাইজিন, লকডাউন, হোমস্টে, বিভিন্ন স্টেপ নেওয়ার জন্য আমার মনে হয় আমাদের এখানে এই রোগটা কম ছড়াচ্ছে এবং আমরা অনেকটা সেফ পয়েন্টে আছি। এবং আমার বিশ্বাস আমরা যদি এই লকডাউন এবং পার্সোনাল হাইজিন, ক্লোজ কন্ট্যাক্ট অ্যাভয়েড করতে পারি এবং আমরা যেন যখন বাইরে থাকবো মাস্ক এবং হ্যান্ড ওয়াশ যদি প্রপারলি মেনটেন করতে পারি, তাহলে আমার বিশ্বাস যে এখানেও আক্রান্তের সংখ্যা কম হবে এবং মৃত্যুও কম হবে। নিশ্চয়ই স্যার, যে আমাদের যে পদক্ষেপগুলোর জন্য হয়তো আমরা বর্তমানে এই অবস্থায় আছি, কিন্তু সামনে কি হবে এটা নিয়ে আমরা আমাদের চেষ্টাগুলো করতে পারি। তবে যে প্রসঙ্গে আপনার কথাটা হচ্ছিল, আমি স্যার বলতে চাই যে বাংলাদেশে কিন্তু আমরা দেখলাম যে শুরুর দিকে আক্রান্ত কম হচ্ছিল, প্রথমে 2-3 জন করে হচ্ছিল দৈনিক, আমরা পাচ্ছিলাম, শনাক্ত হচ্ছিল। তারপরে হঠাৎ করে এই সংখ্যাটা বাড়তে বাড়তে এখন 500 থেকে 600 দিকে আসলো। তো বাংলাদেশে যে এই ভাইরাসটি মানুষের মাঝে ছড়িয়ে গেল, এর পেছনে কোন বিষয়গুলো ভূমিকা রেখেছে বলে আপনি মনে করছেন? এই একটা জিনিস, এই করোনা যখন প্রথম ধরা পড়লো চীন দেশে আমাদের দেশে কিন্তু অনেক লোক ব্যবসা করে, অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে, এবং চীন থেকে যখন প্রথম উহান থেকে আমাদের দেশে বাংলাদেশ জনগণ আসলো, তখন কিন্তু বাংলাদেশ সরকার খুব সুন্দরভাবে তাদের কোয়ারেন্টাইন করতে পেরেছিলেন এবং চীন থেকে যারা এসেছেন
তারা কিন্তু আমাদের দেশে বোধহয় সংক্রমণ করতে মানে সেখান থেকে আমাদের দেশের লোকজন সংক্রমিত হয় নাই। পরবর্তীতে যখন ইটালি থেকে জনগণ আসলো, বাংলাদেশ সরকার অনেক চেষ্টা করেছেন তাদের কোয়ারেন্টাইন করতে, কিন্তু যে কারণেই হোক এটা হয়ে ওঠেনি এবং তাদের হোম কোয়ারেন্টাইনের জন্য সরকার অ্যাডভাইস দিয়েছিলেন এবং তাদের দিক নির্দেশনা দিয়েছিলেন প্রত্যেক ডিস্ট্রিক্টের সিভিল সার্জন অথবা প্রশাসন, সিভিল প্রশাসন থেকে, কিন্তু অনেকেই সঠিকভাবে সেই দিক নির্দেশনাগুলো হয়তো পালন করে নাই এবং তারা হোম বাসায় থাকে নাই। তারা অনেক সময় বাইরে গেছেন বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অথবা বিয়ের অনুষ্ঠানে, যার জন্য হয়তো সেখান থেকে কিছুটা সংক্রমণ হয়েছে, যার জন্য এটা আস্তে আস্তে আমার মনে হয় যে একটু সংক্রমিত হচ্ছে। ধন্যবাদ স্যার, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি স্যার ইতিমধ্যে আমাদের সাথে বেশ কয়েকজন কানেক্টেড হয়েছেন, কিছু কমেন্ট করছেন, আমরা নিশ্চয়ই সেই কমেন্টগুলোতে আসবো প্রশ্নে। অনেকে জানাচ্ছেন যে আপনার অনুষ্ঠানটি, এইটি লাইভ অনুষ্ঠানটি দেখছেন। আমরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করোনা এবং উচ্চ রক্তচাপ এই বিষয়গুলোতে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা নিশ্চয়ই সেগুলো আলোচনা করার চেষ্টা করব। স্যার, যেটা হচ্ছে বলা হলো যে বাংলাদেশে যে ছড়িয়ে গেল, তো কিছু ভূমিকা ছিল যে সোর্স হিসেবে দেশের বাইরে থেকে যারা এসেছিলেন, এমনও দেখা গেছে যে প্রশাসন তাদেরকে ট্রেস করতে পারেনি, তাদের পাসপোর্টে হয়তো যে ঠিকানাটি ছিল সেই ঠিকানাতে গিয়ে তাদেরকে পাওয়া যায়নি, তারা অন্য কোথাও অবস্থান করেছেন। তো এবারে স্যার একটু জানতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে এই ভাইরাসটি কিভাবে, আমরা শুনেছি যে এটা তো মানুষ থেকে মানুষে ছড়ায়, কোনো পশু থেকে সেভাবে হচ্ছে সরাসরি ছড়ায় না, তো মানুষ থেকে মানুষে আসলে কি পদ্ধতিতে এই ভাইরাসটি ছড়িয়ে যাচ্ছে সেই সম্পর্কে একটু জানতে চাই। এটা একটা ইনফেকশাস ডিজিজ, কিন্তু শুধু ইনফেকশন বললে আমাদের ভুল হবে, এটা হাইলি ইনফেকশাস। ইনফ্লুয়েঞ্জা লাইক ভাইরাস, এটা করোনা ভাইরাস, কিন্তু ইনফ্লুয়েঞ্জাও স্প্রেড করে ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে, কিন্তু এর স্প্রেডের মাত্রাটা অনেক অনেক বেশি। ক্লোজ কন্টাক্ট, অর্থাৎ আমার পাশে একজন আছে, কথা বলছে অথবা হ্যান্ডশেক করছে অথবা তার কোনো আর্টিকেল কাপড় চোপড়ের সাথে আমার স্পর্শ হচ্ছে বা আমি তার স্পর্শে যাচ্ছি, সেখান থেকেও ছড়াতে পারে। এছাড়া ইয়ারবন, দ্যাট ইজ ড্রপলেট ইনফেকশন, আমি হাসি দিলাম, কাশি দিলাম এবং এই হাসি কাশি যদি পাশে কারো কন্ট্যাক্টে আসে তার মাধ্যমেও হতে পারে। অর্থাৎ এটা হাইলি ইনফেকশাস। এছাড়াও আমাদের প্রয়োজনীয় আর্টিকেল, যেমন আমি একটা রুমাল ইউজ করেছি, একটা তোয়ালা ইউজ করেছি, সেই তোয়ালাটা আরেকজন ইউজ করলো সঙ্গে সঙ্গে, অথবা আমি একটা বিছনায় থাকি, সেই বিছনাটা অন্য একজন শেয়ার করলো, অথবা আমার প্রয়োজনীয় ব্যবহারের জিনিস, খাতা, কলম, ঘড়ি, মানি ব্যাগ এটসেট্রা, অথবা মোবাইল, এই কন্ট্যাক্টের মাধ্যমে এই রোগটা ছড়ায়। যার জন্য হচ্ছে কি এটা হাইলি, যেটা যে কোনো ভাইরাল ডিজিজই হয়, কিন্তু এখানে এটা বেশি বিধায় এটা এত বেশি আমরা ভয় পাচ্ছি এবং এত বেশি ছড়াচ্ছে। স্যার, ইদানিং আমরা শুনছি যে ফিকো ওরাল রুটে ট্রান্সমিশনের কথা, তো এই বিষয়টা কি আসলে এস্টাবলিশ হয়েছে বা কিরকম? দেখা যাচ্ছে যে করোনা পেশেন্টের স্টুলে ভাইরাল লোড অনেক বেশি থাকে এবং তাতে আমরা ধারণা করতে পারি যে ফিকো ওরাল রুট একটা ওয়ে অফ ট্রান্সমিশন হতে পারে। তবে এই ব্যাপারে রিসার্চ চলছে, এখনো শিওর হয়ে বলার মতো সময় আসেনি, তবে ধারণা করা হচ্ছে ফিকো ওরাল রুট একটা ইম্পর্টেন্ট রুট অফ ট্রান্সমিশন। স্যার, যেটা আপনি বললেন যে এটা তো যদি আমরা কাছাকাছি অবস্থান করি, বলা হচ্ছে যে আমরা যেন শুরুর দিকে আমরা বলছিলাম 3 ফিট বা 1 মিটার, এখন আবার এটাকে আরেকটু মডিফাই করে বলা হচ্ছে যে 2 মিটার বা 6 ফিট দূরত্ব বজায় রাখা উচিত। এই যে জিনিসগুলো যেন একই জিনিসে সবাই স্পর্শ না করে। কিন্তু স্যার, যে বাসায় যারা আমরা থাকি, একসাথে দেখা যায় যে বাসায় থাকছি, সেই ক্ষেত্রে কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত তাহলে? এখন একই সাথে যদি বাসায় আমরা থাকি, সবাই থাকি, কিন্তু যদি কারো করোনা না থাকে, ওরকম সাসপেক্টেড কেস না হয়, তাহলে অতটা প্রবলেম নাই, আমরা একসাথে থাকবো, তবে খুব বেশি গ্যাদারিং করবো না। আর যদি সাসপেক্টেড কোনো করোনা থাকে অথবা করোনা পেশেন্টের কন্ট্যাক্ট অথবা সাসপেক্টেড কন্ট্যাক্ট, সেই ক্ষেত্রে তাকে বাসাতেই হোম কোয়ারেন্টাইন, যেমন আইসোলেটেড একটা রুমে এবং সেপারেট বাথরুম, তাকে 2 সপ্তাহ রুমেই রাখার চেষ্টা করবো এবং তাকে এই ব্যাপারে সতর্ক করবো যেন উনি এই 2 সপ্তাহ রুমের ভিতরেই থাকার চেষ্টা করবেন, রুম থেকে বেরোবেন না, তাকে আলাদাভাবে খাবার, আলাদা গোসল, আলাদা বাথরুম এটসেট্রা এটা। আর যদি কারো না থাকে, যেমন বয়স্ক লোক থাকে অনেক সময়, আর দেখা যায় ওই পরিবারের একটি লোক একটা হাসপাতালে চাকরি করে অথবা ফিল্ডে কাজ করে, সেক্ষেত্রে ওই বয়স্ক লোক থেকে ওই বাসাতেই যেন একটু দূরে থাকে এবং তাকে যেন একটু সতর্ক অবস্থায় রাখার চেষ্টা করে। কারণ
এটা সব বয়সী হয়, তবে যাদের বয়স বেশি 50 অথবা 60 ঊর্ধ্ব অথবা কোমরবিডিটি আছে তাদের ক্ষেত্রে অনেক সময় এটা ফ্যাটালিটির কারণ হয়ে দাঁড়ায়। তাহলে স্যার, যে একটা জিনিস আমরা দেখছি যে মানুষজন চেষ্টা করছে যখন ঘরের বাইরে যাচ্ছে তারা মাস্ক পরছে, তাহলে বাসাতে যদি কারো এরকম কাশি বা জ্বর এই ধরনের থাকে তার বাসাতেও তো মাস্ক ব্যবহার করা উচিত বোধ হয়। কারো যদি সর্দি থাকে, কাশি থাকে, অবশ্যই বাসাতেও মাস্ক ইউজ করা উচিত এবং বাসাতেও 1 থেকে 2 ঘন্টা পর পর স্যানিটাইজার ইউজ করা উচিত এবং হ্যান্ড ওয়াশ খুব ইম্পর্টেন্ট। স্যার, আপনি বলছিলেন যে বাসায় যারা বয়োবৃদ্ধ রয়েছেন, যাদের বয়স একটু বেশি, হয়তো 50 বা 60 বছরের বেশি, তারা অতিরিক্ত ঝুঁকিতে আছেন। আমি একটু আপনার কাছে দর্শকদের জন্য জানতে চাই যে আর কোন কোন বিষয় থাকলে একজন মানুষ করোনা দ্বারা আক্রান্ত হওয়ার অতিরিক্ত ঝুঁকিতে থাকবেন? এক নম্বর হলো বয়স, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বয়স। এছাড়াও অন্য কোমরবিডিটি যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমা, সিওপিডি অথবা ক্যান্সার অথবা কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, এই সমস্ত কন্ডিশনে বা এই সমস্ত কন্ডিশন যদি কারো থাকে তার আক্রান্ত হওয়ার হারও বেশি এবং সেখান থেকে কেস ফ্যাটালিটির চান্সও বেশি। আচ্ছা, আমাদের দেশে বর্তমানে স্যার, যে শুরুর দিকে আমরা দেখেছিলাম যে টেস্ট করার যে সেন্টার গুলো খুব কম ছিল, এখন মোটামুটি ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় টেস্টের সেন্টার হয়েছে এবং সেই জায়গায় বিভিন্ন জায়গায় তো পজিটিভ হচ্ছে, যার কারণে আমরা দেখছি যে পজিটিভ রোগীদের সংখ্যাটা বাড়ছে। প্রায় 10,000-এর কাছাকাছি, আগামী দিনই হয়তো আমরা এটা দেখবো যে 10,000 ছাড়িয়ে গেছে। তো এত সংখ্যক যে রোগী, এই রোগীদের চিকিৎসা আসলে কোথায় হবে? তারা কি প্রত্যেকেই হাসপাতালে ভর্তি হয়ে পজিটিভ হলেই চিকিৎসা নেবেন? এটা আসলে গাইডলাইন বা আমাদের যে হেলথ অথরিটি কি বলছে বা কি করা উচিত? একটা সুখের বিষয়, করোনা আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়লেও দেখা যাচ্ছে মোর দেন 80% মাইল্ড ফর্মে থাকে, অর্থাৎ একটু জ্বর, একটু গলা ব্যথা অথবা একটু হাসি কাশি, এবং এই গ্রুপ অফ পেশেন্টকে আমরা বলি মাইল্ড ফর্ম ডিজিজ। এছাড়া আরেকটা ফর্ম আছে মডারেট, সিভিয়ার, আর একটা হলো ক্রিটিক্যাল। মাইল্ড এবং পার্টলি মডারেট গ্রুপটাকে আমরা বলবো হোমে থাকাই, স্টে হোমটাই বেস্ট যদি সেরকম ব্যবস্থা থাকে। বাসায় যদি আলাদা রুম থাকে, আলাদা বাথরুম থাকে, তারা সেটা বাসাতেই অপেক্ষা করবেন এবং তারা টেলিফোনে ডক্টরের সাথে যোগাযোগ রাখবেন অথবা ডক্টরের আমরা নিজ দায়িত্বে ওই সমস্ত লিস্টের পেশেন্টদের সাথে যোগাযোগ রাখি এবং তাদের জ্বরটা কেমন হলো, গলা ব্যথাটা কেমন হলো, পেটের বিরাট আসতেছে কিনা, বমি বা ডায়রিয়া অন্য কোনো সিমটম আসলো কিনা, শ্বাসকষ্ট আসতেছে কিনা, বেশি বেশি কাশি হচ্ছে কিনা, এই সমস্ত ইনফরমেশন আমরা টাইম টু টাইম নেওয়ার চেষ্টা করি। এবং যদি দেখি এই সমস্ত কোনো সমস্যা তেমন নেই, একটু জ্বর বা একটু অস্বস্তি, একটু উইকনেস, তখন আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দিই এবং নিউট্রিশিয়াস ফুড এবং বাসাতে স্টে করতে বলি এবং দেখা যায় 10 দিনের ভিতরে মোস্ট অফ দ্য পেশেন্ট সিমটম ফ্রি হয়ে যায়। 7 থেকে 10 দিনের মধ্যে সিমটম ফ্রি হয়, তবে ভাইরোলজিক্যালি নেগেটিভ হতে 2 থেকে 3 সপ্তাহ লেগে যায়। এই জন্য আমরা যদি বলি যে রোগমুক্ত কখনো ওই ভাইরোলজিক্যাল ক্লিয়ারেন্স আমরা দেখি এখন পর্যন্ত, কিন্তু দেখা যায় বেশিরভাগ পেশেন্ট 7 থেকে 10 দিনের মধ্যে ভালো হয়ে যায়। তবে এই যে 80% এই ফর্মের, আর যে 10 to 20% অথবা 15% মডারেট, সিভিয়ার অথবা ক্রিটিক্যাল গ্রুপ, এই গ্রুপ অফ পেশেন্টকে আমরা সাধারণত হসপিটালে ভর্তি হতে বলি, কারণ তাদের যে কোনো মুহূর্তে হাইপোক্সিয়া, অক্সিজেন স্যাচুরেশন ফল করতে পারে, অক্সিজেন সাপ্লিমেন্টেশন দরকার পড়ে। অনেক সময় এই ভাইরাল নিউমোনিয়া হয় এবং সেই নিউমোনিয়ার জন্য হয়তো অনেক সময় অ্যান্টিবায়োটিক লাগে, কারণ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, এই জন্য ডক্টরের সুপারভিশন লাগে। এই জন্য সেই সমস্ত গ্রুপ অফ পেশেন্টকে আমরা ভর্তি হতে পারবো। এবং অনেক সময় আবার দেখা যায় যাদের বেশি শ্বাসকষ্ট হয়, অক্সিজেন দিয়ে হচ্ছে না, তখন মেশিনে দিতে হয়, ভেন্টিলেটর দিতে হয়। এই কারণে আমরা তাদের হসপিটালে অ্যাডভাইস হতে বলবো। অর্থাৎ আমাদের দেশে যদি এই মধ্যে 10,000 পেশেন্ট থাকে, তার ভিতরে 1,000 অথবা 1,500 পেশেন্টের হসপিটালে অ্যাডমিশন দরকার আমি মনে করি, এবং এদের অধিকাংশ কিন্তু হয়ে যাবে। অন্তত মাত্র 2 থেকে 3 অথবা লেস দেন 5% পেশেন্ট হয়তো ক্রিটিক্যাল গ্রুপে যাবে এবং তাদের লাইফ সত্যি দুর্ভোগ, কারণ আইসিইউতে একবার ভেন্টিলেটরে আসেন গেলে দেখা যায় সেখানে চান্স অফ ডেথ 50% or more than 50%, এবং এটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে। জি স্যার, যে এটা আসার কথা যে আমাদের এই ভাইরাসটি যে রোগটি করছে
মোর দেন 80% ক্ষেত্রে সেটা হচ্ছে মৃদু সংক্রমণের মধ্যে বা মৃদু রোগের মধ্যে থাকছে, এটা একটা ভালো, না হলে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত। এর মধ্যে আমরা বেশ কিছু প্রশ্ন পাচ্ছি, আমি এবারে একটি প্রশ্নতে আসব। জনাব সোহেল রানা উনি একটি প্রশ্ন করেছেন যে উনি 25 ফেব্রুয়ারি থেকে কাশিতে ভুগছেন এবং সেই কাশিটা ভালো হচ্ছে না। এর পাশাপাশি উনি জানতে চেয়েছেন যে এজন্য উনি কি করতে পারেন। আমি স্যার এর সাথে একটু সাপ্লিমেন্টারি প্রশ্ন যোগ করতে চাই। অনেকেই তো এই মুহূর্তে বাসাতে যখন আছেন, ঋতু পরিবর্তন হচ্ছে, এই সময় স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের অনেক সময় জ্বর বা কাশি এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তো সেই জায়গায় তারা বাসায় কি করতে পারেন, এবং জ্বর বা কাশি হলে তারা কিভাবে বুঝবেন যে এটা কি যে নর্মাল সিজনাল ফ্লু নাকি করোনা হতে পারে, এই বিষয়ে যদি আপনি একটু পরামর্শ দেন। ধন্যবাদ। মিস্টার সোহেল রানা যে প্রশ্নটি করেছেন, উনি 25/2/2020 সাল, মানে প্রায় 2 মাস হলো একটু সর্দি কাশিতে ভুগছেন। সম্ভবত এটা করোনা না, কারণ এতদিন পারসিস্ট করার কথা না। এটা সিজনাল ফ্লু, দ্যাট ইজ ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটম। ওনার ক্ষেত্রে জ্বর থাকলে প্যারাসিটামল আর একটা অ্যান্টিহিস্টামিন, যে কোনো একটা অ্যান্টিহিস্টামিন, এবং ব্রঙ্কোডাইলেটর, দ্যাট ইজ মন্টেলোকাস্ট, একটু খেলে চলবে। এছাড়া একটু গার্গলিং করবে, ওয়ার্ম ওয়াটার গার্গলিং করবে, আর ফ্যানের বাতাস, এসি, এগুলো পরিহার করবে, এবং এটি এমন হয় উনি ভালো হয়ে যাবেন। এবং মোস্ট অফ দ্য পেশেন্ট এই ট্রিটমেন্টই ভালো হয়ে যায়, মৃদু মৃদু সংক্রমণ যাদের। আর যদি এই সিমটমগুলি শর্ট ডিউরেশন হয়, 3 দিন বা 5 দিন বা 7 দিন, এবং যদি দেখি এই ভদ্রলোক এমন কোন পেশেন্টের কন্ট্যাক্টে আছে যার করোনা আছে অথবা করোনা হওয়ার চান্স আছে, অথবা উনি নারায়ণগঞ্জ থেকে এক ভদ্রলোক আসছেন, তার সাথে তার কন্ট্যাক্টে গেছেন, অথবা গাজীপুরের কোনো লোকের কন্ট্যাক্টে গেছেন, অথবা ইতালি অথবা বিদেশ ফেরত কোনো লোকের কন্ট্যাক্টে গেছেন, এরকম যদি কোনো একটা হিস্ট্রি পাই, তখন আমরা সন্দেহ করতে পারি, এবং সেই ক্ষেত্রে তাকে ইমিডিয়েট আমরা ওই সিমটোমেটিক ট্রিটমেন্ট দেবো এবং তার টেস্ট করার চেষ্টা করবো। দ্যাট ইজ আমাদের আরটিপিসিআর এখন বাংলাদেশের অনেক পয়েন্টই হয়, এবং সেখানে আমরা অ্যাডভাইস করবো এবং টেস্টের রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব। তবে টেস্টের রিপোর্ট পাক পর্যন্ত আমরা তাকে কিন্তু অ্যাডভাইস দেবো বাসায় থাকা এবং আইসোলেটেড থাকা, দ্যাট ইজ হোম কোয়ারেন্টাইন। তারপর রিপোর্ট আসলে অ্যাকর্ডিংলি আমরা স্টেপ নেব। যদি পজিটিভ আসে তবে সেই কোয়ারেন্টাইনের পরিমাণ বাড়ায় দেবো, আর যদি নেগেটিভ আসে তখন বলবো যে না, তার করোনা নাই। তবে অনেক সময় পজিটিভ হওয়া সত্ত্বেও ফলস নেগেটিভ আসে। সেই ক্ষেত্রে আমার যদি ক্লিনিক্যাল সাসপিশন হয় যে এই ভদ্রলোকের করোনা হওয়ার চান্স অনেক বেশি, আমি তাকে পজিটিভ হিসেবেই ট্রিট করবো এবং তাকে আমি 2 সপ্তাহ পর্যন্ত আমি কোয়ারেন্টাইনে রাখবো, আমি মনে করি। ধন্যবাদ স্যার। এর মধ্যে মোহাম্মদ মাইদুল যেটা বলছিলেন যে পজিটিভ হলে কি হাসপাতালে ভর্তি থাকতেই হবে কিনা, এটা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, নিশ্চয়ই আপনি এটা দেখে নেবেন। আর জনাব আব্দুর রউফ বেশ কিছু প্রশ্ন রেখেছেন, আমি ধীরে ধীরে আসব। তো উনি হোম কোয়ারেন্টাইনের বিষয়টি বলছেন যে ওই সময় আলাদা কি সতর্কতা নিতে পারি, যেটা স্যার ইতিমধ্যে বলেছেন যে আলাদাভাবে থাকা, যে আইসোলেশন, যেটা আলাদা রুম, আলাদা বাথরুম ব্যবহার করা, এবং অন্যান্য যে মাস্ক পরা, হাত ধোয়া, এই বিষয়গুলো যেগুলো করতে হয় সেগুলো করতে হবে। আমি এবারে স্যারের কাছে যেটি পরবর্তী প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে যদিও দেশে সাধারণ ছুটি চলছে, সেক্ষেত্রে অনেকেই হয়তো বাসায় থাকতে পাচ্ছেন, কিন্তু জরুরি যারা কাজে আছে, যেমন প্রশাসন বলি বা পুলিশ আর্মি বলি, ডাক্তারদেরও হচ্ছে তাদের দায়িত্ব পালনের জন্য যেতে হচ্ছে, ব্যাংকারদেরকে বাইরে যেতে হচ্ছে, কিংবা আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি আছে সেগুলো ক্রয় করার জন্য আমাদেরকে বাজারে যেতে হচ্ছে। তো এই অবস্থায় যদি আমাদেরকে বাসার বাইরে যেতে হয়, সেক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত যেন আমরা করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত না হই? বাসার বাইরে যখন যাব আমরা অবশ্যই মাস্ক পরবো, সম্ভব হলে গগলস পরবো, এবং হাতে গ্লাভস পরলে ভালো, খুব আমি মনে করি। এরপরে আমরা বাইরে মনে করেন একটা মার্কেটে গেলাম কিছু জিনিস কিনতে, আমি যখন জিনিসগুলো কিনলাম আমি সতর্কভাবে জিনিসগুলো ব্যাগে নিয়ে আমি বাসায় আসলাম। বাসায় আসার মুহূর্তে আমার জুতা, আমার ড্রেস যদি সম্ভব হয় এগুলা আমি বাইরে রেখে দেবো, জুতাটা খুলে রেখে দেবো, ড্রেসটা খুলে একটা ব্যাগে রাখবো। এরপরে আমি ঘরে যে বা আলাদা পয়েন্টে যে নতুন ড্রেস করবো, এবং এবং সবচেয়ে ভালো হয় বাজারগুলো রেখে আমি সরাসরি শাওয়ারে যে গোসল করে নিই, গোসল করে নিজে ফ্রেশ হয়ে নতুন কাপড় পরা, আর যেগুলো কাপড় পরে আসলাম সেগুলা ধুতে করা, আর জুতাটা বিশেষ করে ওই স্যানিটাইজার দিয়ে ওয়াশ করা, যেটা হতে পারে যে কোনো ডিটারজেন্ট মিশ্রিত পানি দিয়ে এটা ওয়াশ করা যাবে, অথবা মুছে নেওয়া।
স্যার এছাড়াও বাসার বাইরে যখন অবস্থান করবে তখন তারা কি কি ব্যবস্থা নেবে? না, বাসার বাইরে তখন আমার মাস্ক থাকবে, গগলস থাকবে, হাতে গ্লাভস থাকবে। এছাড়াও যদি সম্ভব হয় স্যানিটাইজার কাছে রাখা, কিছুক্ষণ পর পর 1 থেকে 2 ঘন্টা পর পর স্যানিটাইজার ইউজ করা এবং সতর্কতার সাথে চলা। আমি হয়তো কোনো একটা জায়গায় বসলাম বা কোনো একটা জায়গায় যে কোনো একটা প্রয়োজনীয় জিনিস ধরলাম, সেগুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করা এবং ওইটা ইউজ করার পরে, ব্যবহার করার পর আবার নিজেকে স্যানিটাইজার দিয়ে ঠিক করে নেওয়া এবং যত তাড়াতাড়ি সম্ভব ঘুরে ফিরে আসা, কাজ তাড়াতাড়ি কমপ্লিট করে, হয়তো বাইরে কোনো দেরি না করা, কোনো গল্পে সময় না কাটানো, তাড়াতাড়ি ঘরে এসে সেফটি পয়েন্ট ইনশিওর করা। স্যার এখানে মাস্ক ব্যবহারের কথা বলছেন, আমরা ইদানিং যেটা দেখতে পাচ্ছি যে করোনা আসার আগে থেকেই আমাদের বাজারে পথে ঘাটে বেশ কিছু ধরনের মাস্ক পাওয়া যেত। আবার বর্তমানে যে হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন রকম মাস্ক পড়ছে, সেই মাস্কের কার্যকারিতা নিয়ে কথাবার্তা হচ্ছে। তো আপনার কাছে আমি একটু দর্শকদের নিশ্চয়ই এটাতে আগ্রহ আছে, জানতে চাই যে কি ধরনের মাস্ক ব্যবহার করা উচিত যাতে তারা এখানে সুরক্ষা পেতে পারেন। আসলে মাস্ক সংকট আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রথম দিকে ছিল, বিশেষ করে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ভিতরে কিছুটা সংকট ছিল, কিন্তু ইদানিং সরকারের অ্যাক্টিভ স্টেপ নেওয়ার ফলে সেই সংকটটা অনেকটাই কেটে উঠেছে। কিন্তু সাধারণ জনগোষ্ঠীও মাস্ক ইউজ করছে এবং তারা বাজার থেকে কিনতেছেন, বিভিন্ন জায়গা থেকে, অনেক সময় মুদির দোকান থেকেও কিনতেছেন, কনফেকশনারি থেকে কিনতেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও মাস্ক বিক্রি হচ্ছে। এগুলার মান নিয়ে অনেক কথা আছে, এগুলার N95 সমতুল্য কিনা বলা ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে আবার বাজারে ইদানিং শোনা যাচ্ছে অনেক নকল মাস্ক এসে গেছে। কোনটা নকল কোনটা ভালো এ ব্যাপারে আমরা কমেন্ট করা খুব কঠিন। তাই আমার সাজেশন হবে, আমরা যদি সুতি কাপড়ের মাস্ক নিজেরাই তৈরি করি 3 লেয়ার অথবা 5 লেয়ার বিশিষ্ট, সেটা কিন্তু অনেকটাই প্রোটেক্টেড। এবং আমি মনে করি যেখান সেখান থেকে না কিনে নিজেরাই সুতি কাপড় দিয়ে 3 লেয়ার অথবা 5 লেয়ারের মাস্ক তৈরি করে সেটা ব্যবহার করাটা শ্রেয়। আর যদি আমরা N95 সমতুল্য মাস্ক সংগ্রহ করতে পারি বিভিন্ন ভাবে, অনেকেই বাইরের থেকে যোগাযোগ করে নিয়ে আসছেন, সেটা তো অন্য কথা, সেটা খুব ভালো। কিন্তু সেটা না হলে অন্তত আমরা নিজেরাই মাস্ক ওইভাবে তৈরি করে নিজেরা ব্যবহার করতে পারি। স্যার একটি বিষয় আলোকপাত করতে চাই, যেহেতু এখন সারা বিশ্বে পিপিই বা মাস্ক এগুলোর চাহিদা অনেক এবং সেই তুলনায় যোগানটা কম। তো অনেকে যারা সাধারণ মানুষ আছে তারা হচ্ছে ভীত হয়ে তারা N95 মাস্ক ব্যবহার করতে যাচ্ছেন, অথচ গাইডলাইন কিন্তু আসলে সেটা বলছে না যে N95 মাস্ক তো নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নির্দিষ্ট কিছু যেমন ডাক্তাররা যখন এই করোনা আক্রান্ত বা কোভিড-19 এর রোগীদেরকে দেখবেন, চিকিৎসা দিবেন, তখন ব্যবহার করবেন। আসলে জনসাধারণও যদি এই মাস্কটি ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে তো আরো যেহেতু সংকটটা আরো বাড়বে। সেক্ষেত্রে যদি সার্জিক্যাল মাস্কটা থাকে সেটা পরাটাই কি তাদের জন্য রেকমেন্ডেড কিনা? সার্জিক্যাল মাস্ক যেটা আছে সেটাও কিন্তু বেশ ভালো, কিন্তু সেটাও কিন্তু ওইরকম অ্যাভেলেবল না। এই জন্যই আমি বলছিলাম যে N95 মাস্ক সাধারণ জনগোষ্ঠীর জন্য দরকার নেই। এটা শুধুমাত্র যারা কোভিড-19 পেশেন্টের কন্ট্যাক্টে আসছেন অথবা এই ধরনের কাজে নিয়োজিত, যেমন যে সমস্ত টেকনোলজিস্ট স্যাম্পল কালেকশন করছে, যারা ল্যাবে কাজ করতেছেন, যারা কোভিড হাসপাতালে কাজ করছেন কন্টিনিউয়াস, অথবা যে সমস্ত ডাক্তার নন কোভিড হাসপাতালে কাজ করতেছেন, তাদের কিন্তু N95 সমতুল্য যে মাস্কগুলো KN95 বাজারে আসছে বা সরকার সাপ্লাই দিচ্ছেন, এগুলো তাদের জন্য শ্রেয়। কিন্তু সাধারণ জনগোষ্ঠীর জন্য আমি মনে করি সার্জিক্যাল মাস্ক অবলিক তারা নিজেরা সুতি কাপড় দিয়ে 3 থেকে 5 লেয়ারের মাস্ক তৈরি করে নিয়ে তারা ব্যবহার করবে, যেটা আমি মনে করি এখান সেখান থেকে কেনার চেয়ে অনেকটা ভালো হবে। জি, সেই ক্ষেত্রে যেটা হচ্ছে কাপড়ের মাস্ক ব্যবহার করলে সেটাকে বারবার করে ধুয়ে ব্যবহার করা যাচ্ছে, যদি 2টি বা 3টি থাকে। একদিন কয়েকটা রাখলো, একটা ব্যবহার করলো, ধুয়ে রাখলো, আবার 2 দিন পরে আবার সেটা ব্যবহার করলো।
স্যার আমরা একটু আগেই বলছিলাম বাজারের কথা, যে আমরা যদি বাজার থেকে জিনিসপত্র নিয়ে আসি, তো আমরা হয়তো নিজেদেরকে বাইরে সাবধান থাকলাম বা এসে গোসল করে ফেললাম, কাপড় চোপড় পাল্টে ফেললাম, ধুয়ে ফেললাম, কিন্তু আমি বাজার থেকে যেই সব জিনিসপত্র কিনে নিয়ে আসছি, সেগুলো থেকে কি আমার বাসায় আমি বা বাসার যে অন্যান্য সদস্য রয়েছে তারা কি আক্রান্ত হতে পারে কিনা, বা যদি সেই সম্ভাবনা থাকে তাহলে হ্যাঁ, কি কি কাজ করতে পারে তারা? বাজার থেকে সবজি ফলমূল যে 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 জিনিস আমরা প্রতিনিয়ত গ্রহণ করে থাকি সেগুলো তো আমরা প্রতিনিয়তই কিনছি, কিনে ব্যাগে করে ক্যারি করে আনতেছি, এগুলো থেকে কিন্তু সংক্রমণ হতে পারে। তাই বাজার থেকে যে জিনিসগুলো নিয়ে আসবো আমরা, সেগুলো যদি প্যাকেটে থাকে, যেমন ডালের প্যাকেট, চাউলের প্যাকেট, সেই প্যাকেটগুলো আমরা অবশ্যই ট্যাপ ওয়াটারে ধৌত করে নিব, অথবা ডিটারজেন্ট দিয়ে আমরা ধৌত করে নিতে পারি। যদি শাকসবজি আসে, শাকসবজি যদি আমরা রান্না করে খাই, তাই হিট করে খাই, সেখানে সংক্রমণ হওয়ার চান্স কম। তারপরেও আমরা ট্যাপ ওয়াটারে, রানিং ওয়াটারে আমরা সেগুলো ধৌত করে নিতে পারি। এছাড়া ফ্রুটস, ফ্রুটস তো আমাদের ধৌত করে অবশ্যই খাওয়া উচিত রানিং ওয়াটারে, কারণ ফ্রুটসের যে খোসা থাকে সেই খোসাতেও কিন্তু এই জীবাণু লেগে থাকতে পারে। তাই আমি মনে করি বাজারের সকল জিনিস রানিং ওয়াটারে, ট্যাপ ওয়াটারে, এবং যেগুলো ডিটারজেন্ট দেওয়া সম্ভব, বিশেষ করে প্যাকেট খাবার ডিটারজেন্ট দিয়ে আমরা ওয়াশ করে নিতে পারি, কারণ ডিটারজেন্টটা প্যাকেটের ভিতরে যাবে না বা খাদ্য কন্টামিনেশন করবে না। আর যদি খোলা থাকে, সেই খোলা খাবারগুলো অবশ্যই আমরা ট্যাপ ওয়াটারে ওয়াশ করে তারপরে আমরা খাওয়ার জন্য রেখে দেবো এবং গ্রহণ করবো। স্যার অনেকে আমরা তো বারবার করে হাত ধোয়ার কথাটা বলছি, যে সাবান দিয়ে হাত ধোয়া, তো এ নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে যে আসলে কোন সাবান দিয়ে ধোয়া উচিত। অনেকে হ্যান্ড ওয়াশ ব্যবহার করেন, অনেকে সাবান তো বিভিন্ন ধরনের আছে, তো এটার কি বিভিন্ন সাবানের মধ্যে কি কোনো তফাৎ আছে যে এটা ভালো বা ওটা খারাপ? হ্যাঁ, সাবান যেটা সোডা বেশি থাকে সেরকম সাবানই ভালো। তবে আমি মনে করি যে সাবান দিয়ে বারবার ওয়াশের চেয়ে আমরা যদি ডিটারজেন্ট ওয়াটার, যেটা সুপি ওয়াটার বলা হয়, আইসিডিআর আবিষ্কৃত, অর্থাৎ 2 লিটার পানি, তার ভিতরে যদি আমরা চা চামচের যে কোনো ডিটারজেন্ট বাজারে অ্যাভেলেবল যে ডিটারজেন্ট গুলো আছে সেগুলো দিই, এবং সেগুলো যদি আমরা বোতলে তুলে রাখি এবং সেগুলো যদি আমরা কন্টিনিউয়াস ব্যবহার করি অথবা স্প্রে করে আমরা দরজায়, তারপরে যেখানে যেখানে আমাদের টাচ করে, টেবিলে অথবা চেয়ারে অথবা ফ্লোরে, আমরা যদি সকাল বিকাল স্প্রে করি, তাহলে কিন্তু করোনা ভাইরাস মুক্ত থাকবে ওই বাড়িটা। এবং এটা কিন্তু খুব কম খরচ, ব্যয়বহুল একেবারেই না, এবং সাবানের চেয়েও কম খরচ। এবং ওইটি দিয়ে কিন্তু আমরা হাতও ওয়াশ করতে পারি যখন তখন, ঘন্টায় ঘন্টায়। ওটা আমরা বোতলে তুলে রাখবো অথবা স্প্রে বোতলে তুলে রাখবো। এবং আমি মনে করি সাবানের চেয়েও এটা ভালো, কারণ একই কাজ, এটাও ডিটারজেন্ট, সাবানও ডিটারজেন্ট। আর সাবান যেটা কাঁচা সাবান অথবা ডেটল সাবান অথবা যে সাবানে ডিটারজেন্ট বেশি আছে, সোডা বেশি আছে, সেই সমস্ত সাবান বেশি শ্রেয় হাত ধোয়ার জন্য। 20 সেকেন্ড হাত ধোয়া। আমাদের ডিটারজেন্ট আর ডিটারজেন্ট ব্লিচিং ওয়াটার যেটা ব্লিচিং পাউডার, হ্যাঁ জি ব্লিচিং দ্রবণ এগুলো তো ব্যবহার করা যেতে পারে স্যার। স্যার এই প্রসঙ্গে একটা প্রাসঙ্গিক প্রশ্ন এসেছে, হৃদিতা সরকার করেছেন যে, জি স্যার আমরা একটা নতুন প্রশ্নে যাচ্ছি, যে প্রাসঙ্গিক একটা প্রশ্ন এসেছে যে আমরা তো বাজারে যখন যাচ্ছি আমাদেরকে টাকার লেনদেন করতে হচ্ছে, এবং যেহেতু আমাদের হাতের মূলত যে আমাদের যে সিক্রেশন গুলো থাকে সেটা হাতে থাকে, হাত থেকে টাকা ধরছি একজন থেকে আরেকজনে দিচ্ছি, সেই টাকার ক্ষেত্রে বা মানি ব্যাগের ক্ষেত্রে কি সাবধানতা অবলম্বন করতে পারেন, এমন একটি প্রশ্ন করেছেন হৃদিতা সরকার। এটা সত্য, আমরা যে ব্যাংকারদের কিন্তু করানো হচ্ছে, এবং সম্ভবত তারা কিন্তু কন্ট্যাক্টে থাকেন, একটু দূরেই থাকে, তারপরও হচ্ছে, কারণ এই টাকা আমাদের হাতে হাতে বদল হচ্ছে প্রতিনিয়ত, এক হাত থেকে আর এক হাতে, এক হাত থেকে আর এক হাতে যাচ্ছে, এবং অনেকের স্পর্শ পাচ্ছে, এবং সেই হাতের স্পর্শ থেকে কাগজে কিন্তু করোনা ভাইরাস আসতে পারে। এবং সেই টাকাটা আমি নাড়লাম, আমার পকেটে তুললাম, আমি বাসায় এসে টেবিলে রাখলাম, অর্থাৎ প্রত্যেকটি জায়গায় আমি কিন্তু ভাইরাস রেখে দিলাম, এবং সেই টেবিলটা যদি অন্য কেউ হাত দেয় তারও কিন্তু সংক্রমণ হতে পারে, আমারও হতে পারে, তারও হতে পারে। তাই আমি মনে করি আমরা টাকা যখন রিসিভ করবো, ওই টাকাটা যদি সম্ভব হয় ওই টাকাটা মানি ব্যাগে রেখে, মানি ব্যাগকে একটু ডিটারজেন্ট দিয়ে হালকা ভাবে করে রেখে দেবো। আমরা 2 থেকে 3 দিন পর ওই টাকাটা ব্যবহার করবো। কারণ হলো 2 থেকে 3 দিন যদি এমনি রেখে দিই, ভাইরাসটা কিন্তু মারা যাবে, আর ভাইরাস থাকবে না। এটা একটা করা যেতে পারে। আর এছাড়া টাকাতে আমার মনে হয় যে এই স্টেপটা নিলে ভালো হবে টাকার ক্ষেত্রে।
স্যার আমার মনে হয় আরেকটা জিনিস, যে যেহেতু আমরা টাকাটা ধরার পরে সেটা হয়তো জীবাণু থাকলে আমার হাতে আসতে পারে, আমরা যদি টাকা ব্যবহার করার পরই আবার আমাদের হাতটা সাবান দিয়ে ধুয়ে ফেলি, তাহলে বোধহয় যে সংকটটা কমে আসবে। কিন্তু টাকা তো পকেটে থেকেই যাচ্ছে, বা জি টেবিলে বা মানি ব্যাগে থাকতেছে, টাকা জি থেকেই যাচ্ছে। সেই ক্ষেত্রে জি আমার মনে হয় যে নিজের প্রিকশনের সাথে সাথে ওই টাকাটা আমরা 2 দিন রেখে দেবো, 2 দিন পর ওই টাকাটা ইউজ করবো। আজকে গ্রহণ করলাম, আমরা কালকে ওই টাকাটা না নিলেও অন্য আগের টাকাটা নামলাম। আরেকটা হতে পারে যে আমরা ডিটারজেন্ট কিন্তু ফাইন স্প্রে করে আমরা কিছুক্ষণ রেখে দিলে টাকাটা কিন্তু জীবাণুমুক্ত হয়ে যাবে। জি টাকাটা জি স্যার। স্প্রে করলাম। স্যার আপনি সবসময় আপনার ছাত্র বান্ধব জুনিয়র চিকিৎসকদের প্রতি আপনি সবসময় খেয়াল রাখেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেক জুনিয়র চিকিৎসক, যেহেতু তারা সব থেকে বেশি সামনে থেকে রোগীদেরকে রিসিভ করে, জুনিয়র সিনিয়র মিলে অনেক চিকিৎসকই কিন্তু আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে আমরা যদি শুধু চিকিৎসক কেন, স্বাস্থ্য সেবার সাথে নার্স, ওয়ার্ড বয়, ক্লিনার থেকে শুরু করে আরো অনেক স্বাস্থ্যকর্মীরা জড়িত আছে। প্রায় 1000-এর অধিক স্বাস্থ্যকর্মী ইতিমধ্যে করোনা ভাইরাসে পজিটিভ এসেছে। তো আপনার কি মনে করেন যে এত সংখ্যক স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে? আসলে করোনা পরিস্থিতি এটা একটা ভয়াবহ কন্ডিশন। এরকম একটা কন্ডিশন আসবে এই পৃথিবীতে অনেক দেশে, এটা কিন্তু কারই কোনো ধারণা ছিল না। এবং এই করোনা ম্যানেজমেন্টের ব্যাপারে আমাদের কিন্তু আগে তেমন কোনো অভিজ্ঞতা ছিল না, আমাদের ডাক্তারই বলি, স্বাস্থ্যকর্মী বলি, অথবা সকলেরই। হঠাৎ করে এরকম একটা মহামারী আসাতে আমাদের যেহেতু অভিজ্ঞতা, ম্যানেজমেন্ট অভিজ্ঞতা কম ছিল, এটা একটা কারণ হতে পারে। আর একটা হতে পারে যে আমাদের হাসপাতাল ফ্যাসিলিটি, আমাদের হাসপাতালের ওইভাবে তৈরি করা না যে ডক্টরদের জন্য সেপারেট, সিস্টারদের জন্য সেপারেট, প্রত্যেক স্টাফের জন্য সেপারেট, কর্নার সেপারেটলি। আমাদের হাসপাতালগুলো খুব কনসিস্টেন্ট, প্রচুর রোগী, প্রচুর মানে কন্ট্যাক্ট আর কি। যার জন্য সেটাও একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে যে আমরা যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেগুলো আমরা ব্যবহার করি, এই ব্যবহারের ব্যাপারেও আমাদের হয়তো কিছুটা ইনএক্সপিরিয়েন্স থাকতে পারে। এছাড়াও এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এত ব্যয়বহুল যে প্রতি শিফটেই একটি রিইউজেবল না, অ্যাকচুয়ালি কিন্তু এটা রিইউজেবল না। কিন্তু আমরা হয়তো আমাদের আর্থিক সীমাবদ্ধতার কারণেই হোক অথবা অ্যাভেলেবিলিটির কারণেই হোক আমরা কিন্তু রিইউজ করতেছি। একটা হলো অভিজ্ঞতার অভাব, আর একটা হলো ফ্যাসিলিটির কিছুটা স্বল্পতা, আর একটা হলো পার্সোনাল ইকুইপমেন্ট ব্যবহারের ক্ষেত্রে অথবা অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে কিছুটা সংকট থাকায় আমার মনে হয় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী অথবা এই পেশার সাথে জড়িত সবাই বেশি অ্যাফেক্টেড হচ্ছে। স্যার যেহেতু পিপির প্রসঙ্গটা আসলো, আমরা জানি যে পিপি পরা এবং খোলা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা পিপি পরে খোলার সময় যদি সঠিক নিয়মে খুলতে না পারি, সেক্ষেত্রেও কিন্তু আমরা সংক্রমিত হতে পারি। আবার কোথায় খুলবো, কোথায় পরবো, এই ধরনের যে ডনিং এন্ড ডফিং এর জন্য যে জায়গাগুলো থাকা উচিত আমাদের হেলথ ফ্যাসিলিটিসে, কি সেগুলো আসলে এস্টাবলিশ করা গেছে? না, এই সমস্ত ফ্যাসিলিটি আসলে আমাদের দেশে এখনো পারফেক্টলি এস্টাবলিশ করা যায়নি। হয়তো সরকার চেষ্টা করছে, হয়তো ইন ফিউচারে আমরা অনেকটাই ওভারকাম করতে পারবো। কারণ আপনি দেখছেন ডনিং করতেও অ্যাসিস্ট্যান্ট লাগবে, ডপিং করতেও অ্যাসিস্ট্যান্ট 2 জন লাগবে, এবং তাদের স্পেস থাকতে হবে, এবং সেগুলো কোথায় রাখবো, সেগুলো আবার কিভাবে ডিসপোজ করা হবে, মানে অনেক স্টেপ এবং অনেক ম্যান পাওয়ার ইনভলভমেন্ট লাগবে, অনেক সাপোর্ট লাগবে, যেটা আমাদের পক্ষে, আমাদের দেশের পক্ষে এত সাপোর্ট সরকারের পক্ষে দেওয়া অথবা এনশিওর করা আসলে কঠিন। তারপরও বাংলাদেশ সরকার চেষ্টা করে যাচ্ছেন। ইতিমধ্যে আমাদের অভিজ্ঞতা ভান্ডার অনেক সমৃদ্ধ হয়েছে, এবং আমার বিশ্বাস আগামীতে আমরা এই সমস্ত পেশেন্ট আরো ভালো ম্যানেজ করতে পারবো, এবং আমরাও নিজেদের আরো বেশি করে প্রোটেকশন দিতে পারবো। জি ধন্যবাদ স্যার। আরেকটা জিনিস হচ্ছে, একটু আলোকপাত করতে চাই এই প্রসঙ্গে, যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক হাসপাতালে রোগীরা চিকিৎসার জন্য যাচ্ছেন। হয়তো আমরা কিছু উদাহরণ যদি দেই, একজন গর্ভবতী মহিলা তার প্রসবের কারণে হচ্ছে যে ডেলিভারি করার জন্য হাসপাতালে গিয়েছেন, এটা তো যেতেই হবে। কিন্তু তার পরিবারে একজন এমন ব্যক্তি আছেন বা রোগী আছেন,
যিনি করোনা পজিটিভ হিসেবে এসেছেন, তিনি যখন চিকিৎসার জন্য গেছেন সেই মহিলা, তখন কিন্তু উনি এটা জানান নাই। বা অন্যান্য ক্ষেত্রে আরো বেশ কিছু দেখছি যে হাসপাতালে যাচ্ছে চিকিৎসার প্রয়োজনে, তারা এই সিমটম গুলো যদি থাকে সেটাও গোপন করছেন। এর ফলে দেখতে পাচ্ছি যে তার সাথে যারা চিকিৎসার সাথে জড়িত ছিল, একসাথে অনেকজন ডাক্তার নার্স তারা জড়িয়ে পড়ছেন। এবং এই ক্ষেত্রে স্যার আমরা কি কারণে, মানুষ কেন গোপন করতে চাচ্ছে, যে তারা কেন এই বিষয়গুলো বলছে না? করোনা একটা ভাইরাস জনিত রোগ। এটা কিন্তু মানুষ কোনো অন্যায় করেছে বা কোনো একটা দোষ করেছে, কোনো একটা চুরি চামারি অথবা অন্য কোনো একটা কাজ, খারাপ কাজ করেছে, তার জন্য করোনা হয়, কিন্তু ঠিক তা না। কিন্তু কেন যেন এই করোনা হলে মানুষ এটাকে একটা নেগেটিভ স্টিগমা হিসেবে নিচ্ছে এবং সমাজে তাকে হেয় করার চেষ্টা করতেছে। ঠিক এরকম সমাজে যেন তাকে হেয় হতে না হয় অথবা তাকে যেন সবাই অ্যাভয়েড না করে, ঠিক এমনি কোনো একটা কারণে হয়তো আক্রান্ত ব্যক্তি জানা সত্ত্বেও নিজেকে গোপন করে ডাক্তারের কাছে যাচ্ছে, তার অন্যভাবে সিমটম গুলোকে প্রকাশ করে তার চিকিৎসা নেওয়ার জন্য। তাই আমি বলবো যে প্রিন্টিং এবং ইলেকট্রিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করা উচিত। এটা কোনো পাপের ফসল না, এটা কোনো খারাপ কাজের ফসল না, এটা একটা সংক্রামক রোগ। যে কোনো লোকের যে কোনো বয়সে যে কোনো সময় হতে পারে। আজকে আমার নাই, কালকে যে হবে না তা আমি বলতে পারবো না। তাই আমি মনে করি আমরা সকলেই এই সমস্ত রোগীদের প্রতি সমবেদী হই এবং তাদের সমাজে অন্যান্য রোগী যেরকম আছে তাদের মতো করে গ্রহণ করি এবং তাদের দিকে নেগেটিভ দৃষ্টিকোণ দিয়ে যেন আমরা না তাকাই। আমরা মানে শুধু স্বাস্থ্যকর্মী না, সমাজের প্রত্যেকটা লোকের প্রতি আহ্বান, আমরা তাদের জন্য, তাদের প্রতি যেন সিম্পেথি হই, সমবেতি হই এবং তাহলে কিন্তু তারা সিমটম লুকাবে না এবং ডাক্তারের কাছে যে সঠিক কথাটাই বলবে। তাতে প্রথম থেকেই ডাক্তার এবং রোগী সব ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে রোগীও রক্ষা পাবে, ডাক্তারও সেফ বা স্বাস্থ্যকর্মীও সেফ পয়েন্টে থাকতে পারবে। স্যার, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের অনেক ডাক্তাররা, যারা নার্স, তারা যখন হাসপাতালে ডিউটি করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন, তাদের বাসায় হামলার মতো ঘটনাও ঘটছে। এবং অনেকে হচ্ছে বাসা থেকে যে যারা ভাড়া থাকে তাদেরকে বাড়িওয়ালারা অনেক সময় বলছেন যে বাসা ছেড়ে দিতে। এই ধরনের কাজগুলো আসলে করা উচিত না। আমরা আমাদের এই ফোরাম থেকে তাদের প্রতি আবেদন জানাচ্ছি এটা। এবং এটা অবশ্যই এটা করা উচিত না। এটা আমাদের সকলের পক্ষ থেকে, সকল মিডিয়া বা সকল ইয়ের পক্ষ থেকে জানানো উচিত না। করোনা যখন তখন যে কোনো লোকের হতে পারে, কারণ এটা হাইলি ইনফেকশাস, কোনো দোষের ফসল না, কোনো খারাপ কাজের ফসল না। আমরা সবাই সতর্ক থাকবো এবং সবাই যেন করোনা থেকে মুক্ত থাকতে পারি। স্যার, পারিসা একটি প্রশ্ন করেছে, আমি সেটা আপনাকে বলি যে পজিটিভ পেশেন্টের সংস্পর্শে যদি কেউ আসে, তাহলে তার কি, যদি সিমটম নাও থাকে, তাহলে কি তার টেস্ট করা উচিত কিনা? না, পজিটিভ পেশেন্টের সংস্পর্শে আসলে, ক্লোজ কন্ট্যাক্টে আসলে, হ্যাঁ, সে তো ক্লোজ কন্ট্যাক্টে যেহেতু এসে গেল, সে কিন্তু সাসপেক্টেড অথবা প্রবাবল, তার টেস্ট করা লাগতে পারে। কিন্তু কন্ট্যাক্টে না আসলে আমার মনে হয় টেস্ট করা দরকার। সিমটম না থাকলে করা যেতে পারে, টেস্ট করা লাগতে পারে। কারণ আমি এই বলি, ক্ষেত্রে স্যার, হ্যাঁ, জি স্যার, সিমটম অনেক মৃদু সিমটমও আছে, আবার অনেক পেশেন্ট আছে বিভিন্ন দেশে বিভিন্ন রকম স্টাডি রিপোর্ট, কোন দেশে 64%, কোন দেশে 52%, 50% পেশেন্ট অ্যাসিমটমেটিক, অর্থাৎ তাদের সেই মৃদু সিমটমও নাই। এই জন্য জি স্যার, ওই সমস্ত কন্ট্যাক্ট আসলে টেস্ট করা যেতে পারে বা উচিত। এবং অ্যাসিমটোমেটিক পেশেন্টরা যদিও তাদের কোনো লক্ষণ নাই, তাদের কাছ থেকে ভাইরাসটি অন্যদের শরীরে যেতে পারে। কাজে আমাদের প্রত্যেকেরই আসলে সাবধান থাকতে হবে এই সময়টা। স্যার, সাব্বির আহমেদ, আমাদের একজন ডক্টর, তিনি প্রশ্ন করছেন যে কোভিড-19 পজিটিভ পেশেন্ট বাসায় কোয়ারেন্টাইন থাকা অবস্থায়, আমরা যেহেতু বলছিলাম যে বাসাতেই থাকবে, আইসোলেশনে থাকবে, সেই জায়গায় কোন কোন লক্ষণ দেখা দিলে তিনি হাসপাতালে ভর্তির ব্যাপারে হচ্ছে পদক্ষেপ নেবেন বা যোগাযোগ করবেন? এক নম্বর হলো তার সিমটম গুলো যদি বেশি দেখা দেয়, যেমন খুব বেশি জ্বর অথবা পাতলা পায়খানা শুরু হয়ে গেল, অথবা বমি, অথবা এক্সট্রিম উইকনেস অথবা ফ্যাটিগেবিলিটি, মানে খুব লেথার্জিক লাগতেছে, খুব দুর্বল, অ্যানোরেক্সিক মানে প্রচন্ড ক্ষুধামন্দা, অথবা তার বেশ কাশি হচ্ছে এবং একটু শ্বাসকষ্ট মনে হচ্ছে, ঠিক এরকম হলে অতি সত্বর ডাক্তারের সাথে যোগাযোগ করে হসপিটালে ভর্তি হওয়া উচিত। বিকজ হাইপোক্সিয়া একটা ইম্পর্টেন্ট ম্যানিফেস্টেশন, দ্যাট ইজ অক্সিজেন স্যাচুরেশন ফল করে। আমাদের নর্মাল অক্সিজেন স্যাচুরেশন 94% উপরে থাকতে হবে এবং যদি এটা 94 এর নিচে অথবা 90 নিচে আসলে তখন বাসায় থাকা ঠিক না, কারণ ইমিডিয়েট অক্সিজেন থেরাপি দরকার, সেক্ষেত্রে হসপিটালে ভর্তি হতেই হবে। এছাড়াও
যদি বেশি ভয় পান অথবা বাসায় হোম কোয়ারেন্টাইন এনশিওর করতে না পারেন, অথবা ক্লোজ কন্ট্যাক্ট অ্যাভয়েড করা যাচ্ছে না বাসাতে, অথবা আইসোলেট থাকার মতো কোনো সুযোগ সুবিধা কম, সে কারণেও আমি মনে করি হাসপাতালে সর্বপন্ন হওয়া উচিত। ধন্যবাদ স্যার। আমাদের আজকে আলোচনার মধ্যে একটি বিষয় আমরা রেখেছি, যেহেতু আমরা উচ্চ রক্তচাপ নিয়ে কাজ করি, নন কমিউনিকেবল ডিজিজ গুলো নিয়ে কাজ করি, আমি একটু সেদিকে এখন আলোচনায় যেতে চাবো স্যার। যে আমাদের ক্রনিক যে ডিজিজ গুলো রয়েছে, হাই ব্লাড প্রেশার বলি, ডায়াবেটিস বলি, কিংবা সেখান থেকে হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, অ্যাজমা, এই ধরনের রোগগুলোতে আমরা বলি যে তাদের কিন্তু নিয়মিত ফলো আপের দরকার হয়। আমরা দেখতে পাচ্ছি এই অবস্থায় গণপরিবহন বন্ধ এবং বিভিন্ন কারণে যে প্রাইভেট চেম্বার গুলো ছিল এগুলো অধিকাংশই বন্ধ। মানুষের পক্ষে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, হাসপাতালে যাওয়াটা কঠিন। সেই ক্ষেত্রে তারা যারা ক্রনিক ডিজিজ গুলোতে ভুগছেন তারা কি কাজ করতে পারেন? ক্রনিক ডিজিজের ভিতরে অন্যতম ডায়াবেটিস অথবা হাইপারটেনশন, হার্ট ডিজিজ, এবং ক্রনিক ডিজিজের আপনারা সকলেই জানেন চিকিৎসা দুই রকম, একটা হলো ওষুধবিহীন চিকিৎসা আর একটা ওষুধ দিয়ে চিকিৎসা। নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, দ্যাট ইজ উপদেশ পরামর্শ। এবং সেই উপদেশ পরামর্শ তারা কিন্তু অলরেডি জানেন, যেহেতু তারা ডাক্তারের চিকিৎসায় আছেন, সেই উপদেশ এবং পরামর্শগুলো সঠিকভাবে পালন করা এবং সুষম খাদ্য গ্রহণ, যেমন এক্সারসাইজ বাসাতেই করুক, কারণ বাইরে যেহেতু যাওয়া যাচ্ছে না, বাসার উঠানে অথবা বাসার বারান্দায় যতটুকু সম্ভব এক্সারসাইজ করা। এবং আরেকটা জিনিস, এই মুহূর্তে সবাই যেহেতু বাসাবন্দি এবং অনেকেরই আমার মনে হয় খাওয়া দাওয়ার পরিমাণ হয়তো একটু অন্যরকম হচ্ছে, একটু বেশি হয়, অনেক সময় ওজন গেইন করে এই সমস্ত রোগীরা। সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে, খাওয়ার প্রতি যত্নশীল হতে হবে যেন ওজন না বাড়ে। সেম টাইম সুষম খাদ্য অর্থাৎ শাকসবজি এবং ফ্রুটস, ভেজিটেবল ফ্রুটস এবং প্রোটিন জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার, এগুলো একটু বেশি বেশি করে যেন গ্রহণ করা হয়। তাছাড়াও বিভিন্ন ধরেন কথা উঠছে ভিটামিন সি, জিঙ্ক সাপ্লিমেন্টেশন, এগুলো সাপ্লিমেন্টেশন দেওয়া যেতে পারে কিন্তু খুব এসেনশিয়াল না, কারণ এই জিনিসগুলো আমাদের ভেজিটেবলে, ফ্রুটসে এবং আমিষ জাতীয় খাবারে যথেষ্ট আছে। তাই আমরা যদি খাবারের প্রতি বেশি যত্নশীল হই, আমরা যদি শরীরের প্রতি বেশি যত্নশীল হই, একটু এক্সারসাইজ, তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা চলবে। ওষুধের ব্যাপারে যে ওষুধটা গ্রহণ করতেছেন সেই ওষুধটাই গ্রহণ করবেন এবং আসতে, যেহেতু এই মুহূর্তে ডাক্তারের কাছে যাওয়া একটু কঠিন, সেক্ষেত্রে টেলিফোনে অথবা টেলিমেডিসিনের মাধ্যমে কিন্তু পরামর্শ সচরাচর দেওয়া হচ্ছে। এবং অনেক চিকিৎসক, বেশিরভাগ চিকিৎসকই কিন্তু এখন টেলিফোন অথবা টেলিমেডিসিনে রোগীদের সাথে কথা বলতেছেন এবং চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন। এছাড়াও উচ্চ রক্তচাপের ক্ষেত্রে আমি বলি, অনেকের বাসায় ব্লাড প্রেশার মাপা মেশিন আছে অথবা ডিজিটাল মেশিন আছে, তারা কিন্তু বাসাও নিজের প্রেশারটা নিজের লোক দিয়ে মেপে নিতে পারে, অথবা ডিজিটাল মেশিনে নিজেই মেপে ডাক্তারের সাথে কমিউনিকেট করে ওষুধের ডোজ হয়তো কমানো অথবা বাড়ানো অথবা যোগ করা যেতে পারে। আর ডায়াবেটিসের ক্ষেত্রে যেহেতু বাসায় বসে ব্লাড সুগার মাপা যায় মেশিনের মাধ্যমে এবং এই প্রক্রিয়াটা প্রায় ডায়াবেটিক রোগীরাই জানে, আমি মনে করি তারা যদি এই মেশিনটা যাদের সংগ্রহে আছে বলা, যাদের সংগ্রহে নাই তারা সংগ্রহ করে তারা টাইম টু টাইম ব্লাড সুগার মনিটর করে তার ডাক্তারের সাথে টেলিফোনে কথা বলে চিকিৎসা নিতে পারবে। স্যার, টেলিমেডিসিনের যে প্রসঙ্গটি আসলো, আমরা শুরুতেই শুনেছি যে হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুরে প্রায় 25,000-এর বেশি নিবন্ধিত হয়ে নিয়মিত তারা কিন্তু প্রতিদিন আসছিল, তাদের সমস্যাগুলোর জন্য চিকিৎসা নিচ্ছিল। তো বর্তমানে যেহেতু এই অবস্থা, হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর সেই 25,000 রোগী যারা এখান থেকে তাদের একটা সহায়তা চায়, চিকিৎসা চায়, ফলো আপ করতে চায়, তাদের জন্য আসলে কিভাবে কাজ করছে? আমরা করোনা উদ্ভূত পরিস্থিতি এপ্রিল মাসে দেখা যায়, এপ্রিল মাসে মূলত বেশি, মার্চের শেষ থেকে এপ্রিল বাংলাদেশে আসলো। যে আমাদের হাইপারটেনশন রিসার্চ সেন্টার রংপুর এপ্রিল মাসে কিছুদিন কেন্দ্রটা বন্ধ ছিল, কিন্তু ইতিমধ্যে স্বল্প পরিচয় খোলা রাখা হয়েছে। কিন্তু যে সময়টা বন্ধ ছিল এবং এখনো আমরা টেলিফোনে এবং টেলিমেডিসিনের মাধ্যমে রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছি। এবং আমরা আমাদের ফেসবুকে এবং রোগীদের নেতৃত্বে আছে, যে কোনো প্রয়োজনে এই ফোন বন্ধ করে
এবং আপনাদের আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো এবং দিয়ে যাচ্ছি। আর ইতিমধ্যে আমাদের কিন্তু বেশ কিছু খোলা হয়েছে স্বল্প পরিসরে, যেমন আগে ছিল সকাল 8টা থেকে রাত 10টা, এখন আমরা খুলেছি সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এবং সেখানে প্রতিদিন ডাক্তার থাকে এবং যারা বেশি যাদের বেশি সমস্যা হচ্ছে ওষুধ খেয়ে অথবা অন্য যে কোনো কন্ডিশনে তারা রেগুলার এসে সেবা নিয়ে যাচ্ছে। স্যার, আমরা হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস মূলত এই দুটো তো আমাদের হচ্ছে একরকম নীরব ঘাতক ব্যাধি। তারা হচ্ছে নানা রকম কমপ্লিকেশন করে, এবং এই অবস্থায় যেহেতু রোগীদেরকে আমরা বলছি বাসায় থেকে চিকিৎসা নেন বা টেলিমেডিসিনের মাধ্যমে পরামর্শ নেন, অনেক সময় দেখা যায় যে এখন তো বুকে ব্যথা বা শ্বাসকষ্ট এই ধরনের সমস্যাগুলো তো থাকে। তো সেই ক্ষেত্রে যদি কোনো রোগী এই ধরনের সমস্যাগুলো বোধ করেন, তারা কি করবেন আসলে? তারা কি বাসায় থাকবেন নাকি হাসপাতালে যাওয়া দরকার? প্রথমে একটা কথা বলি যে এখন ডাক্তার কে রোগীরা ডাক্তার কাছে যেতে পারতেছেন না বিকজ অফ ট্রান্সপোর্ট প্রবলেম অথবা বিভিন্ন কারণে। এছাড়াও ডাক্তারের চেম্বার কিন্তু রোগীর সংক্রমণের একটা ক্রিটিক্যাল জায়গা, কারণ যে কোনো ডাক্তারের চেম্বারে কিন্তু অনেক লোক থাকে এবং তারা সবাই ক্লোজ কন্ট্যাক্টেই থাকে। তাই যদি একজন লোক যদি করোনা পজিটিভ থাকে সেখানে, দেখা গেল সেখান থেকে সবাই এফেক্টেড হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি এই মুহূর্তে টেলিমেডিসিনের মাধ্যমে সেবা প্রদান, সেবা গ্রহণটাই সবচেয়ে উৎকৃষ্ট। এবং কোনো উচ্চ রক্তচাপ অথবা ডায়াবেটিস রোগী যদি বুকে ব্যথা নিয়ে আসে, আমাদের দেখবো বুকের কোন দিকে ব্যথা, এটা কি বাম দিকে না ডান দিকে, ব্যথাটা কেমন, এটা কি পাথর চাপা ব্যথা, বুক চাপা, চাপ দিয়ে ব্যথা, সাথে শ্বাসকষ্ট হয় অথবা হয় না, পরিশ্রমে বাড়ে না বিশ্রামে কমে, এই সমস্ত বিভিন্ন প্যারামিটার দেখে আমরা চিন্তা করার চেষ্টা করবো এটা কার্ডিয়াক পেইন না নন কার্ডিয়াক পেইন। নন কার্ডিয়াক পেইন যেমন চেস্ট ওয়ালের জন্য ব্যথা হতে পারে, অনেক সময় পেটে যদি অ্যাসিডিটি হয় তার জন্য ব্যথা হতে পারে, অনেক সময় অ্যাংজাইটির জন্য ব্যথা হতে পারে। যদি নন কার্ডিয়াক হয় সেক্ষেত্রে আমরা চিকিৎসা দিয়ে দেবো, কিন্তু আমরা অনেক সময় ওমিপ্রাজল দিই, আমরা প্যারাসিটামল দিই, এনজিওলাইটিক দিই। আর যদি কার্ডিয়াক পেইন হয়, আমি মনে করি অতি সত্বর হাসপাতালে যোগাযোগ করা, কারণ হাসপাতালের আউটডোর খোলা আছে, ইমার্জেন্সি 24 ঘন্টা খোলা আছে, সেখানে ডাক্তার আছে এবং ইনডোর সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে, ডাক্তাররা ভর্তি হওয়ার সুযোগ আছে। প্রয়োজনে সেখানে যাবেন এবং প্রয়োজনীয় ইনভেস্টিগেশন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। কারণ বুকের ব্যথা, কার্ডিয়াক পেইন আমরা যত পেশেন্ট দেখি তার ভিতরে 10 to 20% কিন্তু কার্ডিয়াক পেইন, মোর দেন 80% নন কার্ডিয়াক পেইন। কিন্তু কোনটা কার্ডিয়াক কোনটা নন কার্ডিয়াক আমরা তো অনেক সময় বুঝতে পারি না। এই জন্য যদি বয়স বেশি হয়, হাইপারটেনশন ডায়াবেটিস থাকে, বাম সাইডে ব্যথা, পাথর চাপা ব্যথা, শ্বাসকষ্ট আছে, সেক্ষেত্রে আমার মনে হয় ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আর অন্য ক্ষেত্রগুলোতে আমরা সিমটমেটিক ট্রিটমেন্ট দিয়ে ফলো আপ রাখতে পারি। ধন্যবাদ স্যার। যে আমরা হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস নিয়ে কথা বলছি, প্রাসঙ্গিক কথার মধ্যে একটি প্রশ্ন এসেছে যেন মাহমুদ হাসান করেছেন যে এন্টি হাইপারটেনসিভ থেরাপি, যারা কোভিড-19 আক্রান্ত এমন রোগীদের ক্ষেত্রে এন্টি হাইপারটেনসিভ থেরাপিটা কেমন হবে, অর্থাৎ প্রেশারের ওষুধগুলো। আরেকটা স্যার আমি এখানে সাপ্লিমেন্ট করতে চাই, কিছুদিন আগে আমরা এরকম কিছু তথ্য পাচ্ছিলাম যে এসি ইনহিবিটর বা এআরবি এগুলো ব্যবহারে কোনো ঝুঁকি আছে কিনা। তো এই বিষয়টা যদি স্যার আপনি একটু বলেন যে কোভিড-19 আক্রান্ত রোগীদের চিকিৎসাটা, প্রেশারের চিকিৎসা কেমন হবে? প্রেশারের চিকিৎসা আগে যেরকম উনি গ্রহণ করতেছিলেন এখনো ঠিক একই রকম হবে। তবে কোভিড পজিটিভ হলে অর্থাৎ কোভিড আক্রান্ত হলে তার সিমটম যদি মডারেট থেকে সিভিয়ার সিমটম হয়, অনেক সময় পানি স্বল্পতা দেখা যায় এবং সেক্ষেত্রে কিন্তু রোগীর প্রেশার এমনিতেই ফল করে। সেক্ষেত্রে হাইপারটেনশনের ওষুধের ডোজ অনেক সময় মডিফাই করার প্রয়োজন পড়ে। কিন্তু মৃদু অথবা মাইল্ড করোনা পজিটিভ ক্ষেত্র অথবা করোনা হয় নাই যে সমস্ত পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে তো ডোজ পরিবর্তন করার কোনো দরকার নাই। কিন্তু করোনা হয়েছে সিমটম মাইল্ড, সেখানেও ডোজ পরিবর্তন করার দরকার নাই, ওষুধের পরিবর্তন করার দরকার নেই। কিন্তু মডারেট সিভিয়ার অথবা ক্রিটিক্যাল যদি হয়, যে ক্ষেত্রে পানির স্বল্পতা থাকতে পারে, প্রেশার ফল করতে পারে, পেশেন্ট সেপটিক শক হতে পারে, সেক্ষেত্রে ফিজিশিয়ান অ্যাকর্ডিংলি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ চেঞ্জ করতে পারেন, ডোজ মডিফাই করতে পারেন। এসি ইনহিবিটর এবং এআরবি নিয়ে প্রাথমিক একটা ধারণা ছিল এসি ইনহিবিটর অথবা এআরবি করোনা রোগীদের ক্ষেত্রে না দেওয়াই ভালো, কারণ করোনা ভাইরাস যেখানে অ্যাটাচ করে যে সমস্ত রিসেপ্টরে, এই সমস্ত রিসেপ্টরে কনসেন্ট্রেশন এই সমস্ত ড্রাগ বাড়ায় দেয়। কিন্তু ইদানিং রিসার্চে দেখা যাচ্ছে না,
এসি ইনহিবিটর এবং এআরবি আগে যে ডোজে যেভাবে পেত, করোনা পজিটিভ হলেও একইভাবে পাওয়া উচিত, পাবে, এর চেঞ্জ করার কোনো দরকার নেই। তবে যেখানে ওই যে বললাম কিছু পরিস্থিতি প্রয়োজনে ডোজ কমানো বাড়ানো যেতে পারে, তবে ড্রাগ চেঞ্জের ব্যাপারে এমন কোনো রিকমেন্ডেশন এখন পর্যন্ত আসেনি। ধন্যবাদ স্যার। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের তো এখন রোজার মাস শুরু হয়েছে, ইতিমধ্যে বেশ কিছু রোজা হয়ে গেল। তো যারা হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিসে ভুগছেন তাদের অনেক সময় এটা জিজ্ঞাসা থাকে যে তারা তো আসলে সবাই চান যে সিয়াম সাধনা করতে, যে আমরা রোজাটা রাখতে পারবো কিনা। এ ব্যাপারে তাদের প্রতি আপনার পরামর্শ কি? উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগী দুই গ্রুপ পেশেন্টই অবশ্যই রোজা রাখতে পারবে, তবে রোজার আগে অবশ্যই তার ফিজিশিয়ানের সাথে কথা বলে ড্রাগটা চেঞ্জ করার প্রয়োজন হলে চেঞ্জ করে নেবেন, এবং দিনে দুবার একবার কখন খাবে কিভাবে খাবে সেটা ঠিক করে নেবেন। কারণ এই সময়ে রোজার সময় আমরা ওয়ান্স ডেইলি যে ওষুধগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করব, কারণ ডিভাইডেড ডোজে 12 আওয়ারলি দেওয়া সম্ভব হয় না। কারণ আমাদের এখন রোজা প্রায় 15 থেকে 16 ঘন্টা, আমরা 12 আওয়ারলি কিন্তু ওষুধ প্রয়োগ করতে পারি না। এই জন্যই ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারই ঠিক করে দেবেন সিঙ্গেল ডোজে যে ড্রাগটা ইফেক্টিভ সেই ড্রাগটা দিয়ে এই রোজার মাসটা মেনটেন করবে। তবে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে রোজা রাখা এবং না রাখা কোনো বাধ্যবাধকতা নাই, অর্থাৎ উচ্চ রক্তচাপের রোগীরা রোজা রাখতে পারবে। ডায়াবেটিসের ক্ষেত্রে আসি, যাদের ডায়াবেটিস কন্ট্রোলে আছে এবং যাদের টার্গেট অর্গান ড্যামেজ নাই, যেমন অ্যাডভান্স সিকেডি নাই, কিডনি ডিজিজ নাই, অথবা হার্টের অ্যাডভান্স হার্ট ডিজিজ নাই, সেই ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিক রোগীরা সুন্দরভাবে রোজা পালন করতে পারবে। তবে যদি অ্যাডভান্স কোনো ডিজিজ থাকে, কিডনি ডিজিজ অথবা হার্ট ডিজিজ, সেই ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা উচিত, এবং সেটাও তার ফিজিশিয়ান, তার ডক্টর ঠিক করে দেবেন উনি রাখতে পারবেন অথবা পারবেন না। তবে স্বাভাবিকভাবে আমরা সাধারণভাবে বলতে পারি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগীরা রোজা রাখতে পারবে। ধন্যবাদ স্যার। আমরা আসলে সবসময় বলে থাকি যে যারা বিশেষ করে যারা ডায়াবেটিক রোগী, রোজা শুরু হওয়ার আগে থেকে তাদের প্রস্তুতি শুরু হবে এবং তাদের যে ওষুধের ডোজ এবং সেই ডোজটা সকাল দুপুর এগুলো তো একটা খাবার রুটিনটাও পাল্টে যাচ্ছে, সেটা কখন হবে এটা করে নিতে। এই সময় একটা সমস্যা যে তারা সরাসরি হয়তো ডাক্তারের কাছে যেতে পারছেন না, টেলিমেডিসিনের মাধ্যমে নিশ্চয়ই তারা এই সহযোগিতাটা নেবেন। তবে স্যার একটা জিনিস বলতে চাই যে ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা তো সুগার বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলছি, কিন্তু আবার বলা হয় যে সুগার যদি শরীরে অনেকটা কমে যায় সেটা নাকি হচ্ছে সুগার বেড়ে যাওয়ার থেকে বেশি ক্ষতিকর। তো যারা ডায়াবেটিক রোগী যারা রোজা রাখছেন তারা কি ধরনের লক্ষণ প্রকাশ পেলে মনে করবেন যে তারা হাইপো হয়েছেন বা সুগার কমে গেছে? না, একটা সুন্দর প্রশ্ন। রোজার মাসে ডায়াবেটিক রোগীদের এই কমপ্লিকেশনটা খুব কমন, বিশেষ করে যারা ইনসুলিন পান। তাই আমি বলবো যারা ইনসুলিন পান তাদের যদি শর্ট অ্যাক্টিং ইনসুলিন নেন সেটা প্রথম রাতেই নিতে হবে, আর লং অ্যাক্টিং ইনসুলিন আমরা শেষটাতে নিতে পারি, এবং সেটার ডোজ অবশ্যই আগের ডোজের চেয়ে কম হবে। তবে শেষ রাতে সেহরির সময় কখনোই আমরা শর্ট অ্যাক্টিং দেওয়ার চেষ্টা দেব না। আরেকটা জিনিস, ড্রাগের ভিতরে সেক্রেটরি ড্রাগ একটা গ্রুপ আছে, অর্থাৎ যারা প্যানক্রিয়াসের আইলেট সেলকে স্টিমুলেট করে ইনসুলিনটাকে সিক্রিট করে। এই সেক্রেটরি ড্রাগটা আমরা রোজার মাসে কম ব্যবহার করবো, অথবা শেষ সেহরির সময় ব্যবহার না করাই ভালো, প্রথম রাতে ব্যবহার করা উচিত। এখন রাষ্ট্রকাল থেকে কমে আসলে রোগীর লক্ষণ করলে ওদের ক্ষুধা লাগে, বুকটা ধরপড় করে, প্রচুর ঘাম হয়, একটা কেমন যেন একটা শূন্যতা লাগে, অস্থিরতা লাগে, এবং তখন রোগীরা বুঝতে পারে যে তার সুগার কমে গেছে। তখন কিন্তু আর ওয়েট না করে ইমিডিয়েট গ্লুকোজ অথবা চিনির শরবত খাওয়া উচিত, কারণ নইলে এটা একটু বেশি হয়ে গেলে হঠাৎ করে রোগী জ্ঞান হারাতে পারে, অজ্ঞান হয়ে পড়তে পারে। এবং হাইপোগ্লাইসিমিয়া অ্যাটাক, হাইপোগ্লাইসিমিয়া থেকে যে রোগী অজ্ঞান হয় সেটা অনেক বেশি খারাপ দেন হাইপারগ্লাইসেমিক অ্যাটাক থেকে। তাই আমি মনে করি ডায়াবেটিক রোগীরা এই জিনিসটা প্রায়ই জানে, কারণ তাদের ডাক্তাররা এই জিনিসটা তাদের বলে দেয়, ডায়াবেটিস সেন্টার থেকে বলে দেওয়া হয় যে কখন তারা হাইপোগ্লাইসেমিক চিন্তা করবে, কি সিমটম আসলে বুঝতে পারবে, এবং ওইরকম সিমটম আসলে সঙ্গে সঙ্গে ওয়েট না করে গ্লুকোজ অথবা চিনি শরবত খেয়ে নেবেন, এবং ওই লক্ষণ থেকে মুক্তি পাবেন।
স্যার আরেকটা ক্রনিক রোগের প্রসঙ্গ টেনে আনতে চাই যে অ্যাজমা রোগীরাও নাকি করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার বা জটিলতা দেখা দেওয়ার সেখানে সম্ভাবনা থাকে। তো অ্যাজমার আমরা একটা প্রধান চিকিৎসা জানি যে স্টেরয়েড, সেখানে ইনহেলার ফর্মে হোক বা ক্ষেত্র বিশেষে অনেক সময় মুখে খাবার বড়ি হিসেবেও তাদেরকে স্টেরয়েড দেওয়া হয়। আবার আমরা শুনছি যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এদিকে আবার স্টেরয়েডের একটা সাইড এফেক্ট হিসেবে দেখা যায় সে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি যেটা সেটাকে একটু সাপ্রেস করে। তো সেই জায়গায় অনেকে একটু মানে দ্বিধার মধ্যে আছেন যে আমি যদি করোনা থেকে বাঁচতে চাই সেক্ষেত্রে কি আমি স্টেরয়েডটা নিব কিনা, আবার যদি স্টেরয়েড না নিই তাহলে অ্যাজমা তো কন্ট্রোলে থাকছে না। তো এই ক্ষেত্রে আসলে আপনার পরামর্শ কি? অ্যাজমা এবং সিওপিডি, দ্যাট ইজ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, দুইটি লাংসের ডিজিজ এবং এটা লাংসের একটা কোমরবিড কন্ডিশন। যে সমস্ত রোগীরা অ্যাজমাতে সাফার করেন এবং তারা ব্রঙ্কোডাইলেটর নেন, স্টেরয়েড ইনহেলার রেগুলার নিচ্ছেন এবং তাদের করোনা নাই, ভবিষ্যতে হবে অথবা হবে না এটা তো কেউ বলতে পারবে না। আমি মনে করি তাদের অবশ্যই স্টেরয়েড এজ এ প্রিভেন্টার ড্রাগ হিসেবে অ্যাজমা প্রিভেনশনে এটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, এটা অবশ্যই গ্রহণ করা উচিত। তবে করোনা যদি পজিটিভ হয় অ্যাজমা সিওপিডি প্যাসেঞ্জার এবং তার যদি ওরকম শ্বাসকষ্ট না থাকে, ওই মুহূর্তে স্টেরয়েডটা বোধহয় অ্যাভয়েড করা যেতে পারে ওই মুহূর্তে। কিন্তু করোনা হয় নাই, অ্যাজমা পেশেন্ট, সেখানে স্টেরয়েড অ্যাভয়েড করার কোনো যুক্তি নাই, বরং স্টেরয়েড রেগুলার ব্যবহার করবেন এবং অ্যাজমা থেকে সিমটম থেকে মুক্ত থাকবেন। কিন্তু একবার হয়ে গেলে তখন কিন্তু স্টেরয়েডের ব্যাপারে আমার মনে হয় একটু সতর্ক থাকা উচিত। ধন্যবাদ স্যার। এবারে একটা ইন্টারেস্টিং প্রশ্ন করতে চাই যে আমাদের একটা প্রাসঙ্গিক প্রশ্ন এসেছিল, সেখান থেকে আমিও কিছু অ্যাড করতে চাই যে গত কিছুদিন থেকে আমাদের মানে অনেক দায়িত্বশীল ব্যক্তি, ইন্টারন্যাশনাল ফিগার, তারা যেমন কিছু কথা বলছেন, আমাদের দেশেও কিছুজন কথা বলছেন। যেমন অনেকে বলছেন যে যেই সাবান পানি দিয়ে আমরা হাত ধোয়ার কথা বলছি সেটা যদি আমরা ফুসফুসে ইনজেক্ট করি, কিংবা গরম পানি দিয়ে যদি আমরা সবসময় খালি গরম খাবারই খেতে থাকি যে গরমে সেটা ধ্বংস হয়ে যাবে। আবার অনেক সময় আমরা এরকম একটা দেখলাম যে কেউ ন্যাশনাল মিডিয়াতে বলছে যে অ্যালকোহল অনেকে এটা ফলো করছেন, যে এটা ফলো করা কি আসলে ঠিক হবে, এটা কি মানে সঠিক হবে নাকি এগুলো ঠিক না? না, মিডিয়াতে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এই সমস্ত কথা বলেছেন বিভিন্ন দেশের, এবং আমরা বলবো যে সমস্ত দেশ সারা পৃথিবীকে কন্ট্রোল করতেছে অথবা লিড দিচ্ছেন, কিন্তু আমি মনে করি এগুলা কোনো সাইন্টিফিক বেসিস নাই, যুক্তি নাই, এগুলা আউট অফ ইমোশন কথা বলা, এগুলা আমার মনে হয় ফলো করা মোটেই ঠিক হবে না। এই সমস্ত অ্যালকোহল অথবা স্যানিটাইজার অথবা বেশি গরম পানি, সবসময় ওয়ার্ম ওয়াটার এটসেট্রা। কারণ একটা জিনিস প্রথমে ধারণা করা হয়েছিল এগুলো শীত প্রধান দেশে হয়েছে, গরম প্রধান দেশে এগুলো হবে না, কিন্তু এখন এটা প্রমাণিত যে বেশি গরমেও কিন্তু ভাইরাস মানে ইয়ে হয় না, মানে ওই সমস্ত দেশে কিন্তু সৌদি আরবের মতো জায়গায় যেখানে অনেক গরম সেখানে কিন্তু ভাইরাসের সম্ভাবনা অনেক বেশি। এই জন্য অ্যালকোহল, গরম, ডিটারজেন্ট ইনটেক এটসেট্রা এগুলো কোনোটাই রেমিডি না, এগুলা সাইন্টিফিক কোনো টক না। আমার মনে হয় এটা আউট অফ ইমোশন টক, এগুলা গ্রহণ করা তেমন কোনো যুক্তি আমি মনে করি না। আরেকটা বিষয় স্যার, যে অতিরিক্ত গরম যদি আমরা আমাদের যে শ্বাস নালীর দিকে দেই, যে এটা তো ইনট্যাক্ট থাকলে যেরকম আমাদেরকে রোগ জীবাণু থেকে সুরক্ষা দেয়, কিন্তু সেটা যদি ইনফ্লামড হয় এই গরমের জন্য তাহলে তো বোধহয় আমাদের ঝুঁকিটাকে বাড়িয়ে দেবে। হ্যাঁ, ডেফিনেটলি যদি আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যদি কোনো কারণে প্রদাহ হয় এবং তখন যে কোনো ইনফেকশন, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, তার চান্স অনেক বেশি। যার জন্যই আমাদের এমন একটা এনভায়রনমেন্টে থাকা উচিত যে এনভায়রনমেন্ট আমাদের শরীরের জন্য স্যুট করে, অর্থাৎ খুব বেশি টেম্পারেচারও না আর ঠান্ডাও না। আরেকটা জিনিস স্যার, যে আমাদের একটু আগেই বলছিলাম যে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। সেই ক্ষেত্রে অনেকে যে এটা বলেন যে কি কি খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে অনেক কিছু কোম্পানি আছে যাদের বিজনেস হিসেবে তারা প্রচারণা চালায়, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেয় যে আমাদের এই সাপ্লিমেন্টটা বা এই কৌটার এটা খেলে দেখা যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। এই বিষয়ে আমরা তাদেরকে কি মেসেজ দিতে পারি? আমার মনে হয় এই সমস্ত কথা কোনো সাইন্টিফিক বেসিস নাই। আমরা সুষম খাদ্য গ্রহণ করব,
আমরা পরিমিত আমিষ জাতীয় জিনিস, আমিষ জাতীয় খাবার একটু বেশি গ্রহণ করব, শর্করাটা একটু কম, ফ্রুটস এবং ভেজিটেবল, যার ভিতরে আমাদের ওই যে সমস্ত জিনিস আমাদের ইমিউনিটি বাড়ায়, তার প্রত্যেক ট্রেস এলিমেন্ট এই খাবারের ভিতরে আছে। এই জন্য আলাদাভাবে সাপ্লিমেন্ট আকারে কোটা অথবা ডিব্বা অথবা ট্যাবলেট ক্যাপসুল খাওয়ার কোনো দরকার নেই শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য। শরীরের ইমিউনিটি বাড়ানোর দরকার নেই, শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের যেটা আছে সেটা ঠিক রাখাটাই আমাদের কর্তব্য, এবং এটা যেন ঠিক থাকে। এবং সেই ঠিক রাখার জন্য আমাদের সঠিক মেনু খাবার গ্রহণ করতে হবে। অর্থাৎ আবারও বলি যে আমাদের প্রতিদিন খাবারের যেমন শাক সবজি থাকা উচিত, ভেজিটেবল আমিষ জাতীয় খাবার থাকা দরকার, শর্করা, চর্বি, স্নেহ জাতীয় খাবার এগুলো তো থাকবেই, পাশাপাশি ফ্রুটসের পরিমাণটা যেন একটু বেশি থাকে, কারণ ফ্রুটসের ভিতরে সব ট্রেস এলিমেন্ট, ভিটামিন এগুলো সবই থাকে, এবং এই সকল খাবার দিয়ে রোগ প্রতিরোধের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে। এর জন্য আলাদাভাবে আমার মনে করি না সাপ্লিমেন্টেশন দরকার আছে। স্যার, যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমরা বেশ মাসখানেকের উপর থেকে বা আরো কিছুটা বেশি সময় আমরা একটা আতঙ্কের মধ্যে আছি যে এই বোধহয় নিজে সংক্রমিত হলাম, অনেকের মধ্যে থাকে হয়তো আমরা সংক্রমিত হইলেও মারা যেতে পারি। আবার নানা রকম যে মানসিক চাপ, অস্থিরতা দেখা দিচ্ছে, আমরা ডাক্তার হিসেবে এরকম পাচ্ছি যে অনেকে এরকম মানসিক রোগের বিভিন্ন লক্ষণ নিয়ে, তাদের সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করছে। সেই ক্ষেত্রে কি কি কাজ করলে তারা এই মানসিক যে দুশ্চিন্তা বা মানসিক রোগ থেকে নিজেদেরকে ভালো রাখতে পারবেন, এই বিষয়ে আপনার পরামর্শ চাই। আসলে করোনা পরিস্থিতি আমাদের প্রাত্যহিক জীবনে এমন ভাবে বাধাগ্রস্ত করেছে যে আমরা অনেকেই বিভিন্ন মুখী চিন্তায় আছি। আমরা অনেকেই এই কন্টিনিউয়াস ঘরে থাকতে চাচ্ছি না, বা ঘরে আবদ্ধ থাকা মেনে নিতে পারতেছি। আবার অনেকেই আমরা কিন্তু চাকরি চলে যাবে, চাকরি থাকবে, কোম্পানি বন্ধ হয়ে যাবে, এই একটা আতঙ্ক, অথবা ছাত্ররা তারা ঠিক মতো পরীক্ষা কবে হবে একটা অনিশ্চয়তা। যেমন এমবিবিএস স্টুডেন্ট এই মে মাসে পরীক্ষা ছিল ফাইনাল পর, সারা বাংলাদেশের প্রায় 100টি মেডিকেল, 100 না প্রায় 160টি মেডিকেল কলেজে, এবং সেখানে হাজার হাজার ছাত্র কিন্তু তারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু মে মাসের 2 তারিখে পরীক্ষা হওয়ার কথা, কিন্তু পরীক্ষা হলো না। এই যে তাদের এক ধরনের চিন্তা, বিভিন্ন গ্রুপ অফ পিপুলের বিভিন্ন ধরনের চিন্তা, কারো আর্থিক অনটন, কারো চাকরির সংকট, কারো বেতন সংকট, কারো পরীক্ষা সংকট, আবার অনেকেই হয়তো অন্য কোনো সংকট নাই, কিন্তু এই হোম বাউন্ড কন্টিনিউয়াস থাকতে যাচ্ছে। বিশেষ করে শিশুরা, তারা তো কিছু বোঝে না, করোনাও বোঝে না, তারা আর্থিক সংকটও বোঝে না, কিন্তু তারা যে কন্টিনিউয়াস 24 ঘন্টা ঘরের ভিতরে থাকতে হবে এটাও তারা মেনে নিতে চায় না। অনেক সময় বয়স্ক লোকেরাও এটা পেরে ওঠে না। তারা যে ধর্মের বিশ্বাসী, তারা ধর্মীয় উপাসনায় তারা যাবেই, সেটা তাদের প্রিভেন্ট করা যায় না। এই বিভিন্ন কারণে কিন্তু আমাদের মানসিক অস্থিরতা হতে পারে এবং হচ্ছে, এবং এর জন্য কিন্তু আমাদের অনেক ধরনের মানসিক রোগ সৃষ্টি হতে পারে, বিশেষ করে দীর্ঘদিন যদি এটা কন্টিনিউ হয়। সেক্ষেত্রে আমার পরামর্শ হবে আপনারা সকলেই শান্ত থাকুন, ধৈর্য সহকারে এই ক্রাইসিস মোকাবেলার চেষ্টা করুন, এবং যে ধর্মে বিশ্বাস তার ধর্ম ভালোভাবে পালন করুন, এবং এই সময়ে যার যে কাজ, যে কাজে অভ্যস্ত সেই কাজে আত্মনিয়োগ করুন। একজন হয়তো ছবি আঁকতে পছন্দ করেন, এই সময়ে একটু ছবি আঁকুন। একজন হয়তো গান শুনতে ভালোবাসেন, উনি গান শুনবেন। কেউ হয়তো সিনেমা দেখতে চান, ঘরে বসে সিনেমা দেখতে পারেন। ধর্মীয় কাজগুলো সঠিকভাবে পালন করার আগে সুযোগ হয়নি সময়ের অভাবে, এখন সেই ধর্মীয় কাজগুলো সঠিকভাবে পালন করা যাবে, যেটা বাসাবসি করা সম্ভব, এবং সেটা করলাম। অথবা ফ্যামিলি মেম্বারের সাথে আগের সময় দেওয়া যায় না কাজের চাপের জন্য, এখন ফ্যামিলি মেম্বারের সাথে একসাথে বসে গল্প করা, কথা বলা, সময় কাটানো। তবে খুব ক্লোজ কন্ট্যাক্টে বেশি আসা যাবে না, এই জন্য যে ক্লোজ কন্ট্যাক্টের মাধ্যমে রোগ ছড়াবে। আমরা কাছেই থাকবো, আলাপচারিতার ভিতরেই থাকবো, এবং অ্যাংজাইটি ফ্রি থাকার চেষ্টা করবো, সকলের সুখ দুঃখ নিয়ে আলাপ করার চেষ্টা করবো। এর মাধ্যমে আমরা এই সমস্ত মানসিক অস্থিরতা থেকে অনেকটা কাটায় উঠতে পারি। ধন্যবাদ স্যার, আমরা প্রায় শেষের দিকে। তবে আরেকটি জিনিস, এই কাজ নাই এই কথা চিন্তা করে বাসায় থেকে সবসময় নেটে থাকলাম, বিভিন্ন ধরনের মিডিয়া বিভিন্ন ভাবে সময় কাটাচ্ছি, অনেক সময় অনেক গুজব, অনেক অসত্য কথা মিডিয়াতে আসছে বিভিন্ন ইয়েতে, এবং সেগুলোতে আমরা বিভ্রান্তি
কোনো গুজব অথবা নিজেই বিভ্রান্ত হচ্ছে অথবা বিভ্রান্তি কোনো গুজব আমরা ছড়াচ্ছি, এগুলো থেকে বিরত থাকতে হবে এবং যে কোনো একটা রিলায়েবল মিডিয়াকে টার্গেট করে সেই মিডিয়া নিউজ সংগ্রহ করা ভালো। সবগুলো মিডিয়াই যে সঠিক নিউজ প্রদান করছে এটা অনেক সময় বলা যাচ্ছে না। তাই আমি মনে করি যে সবসময় মোবাইলে, ফেসবুকে, ইমেইলে, ইন্টারনেটে সবসময় না থেকে যতটুকু থাকলে না ততটুকু বাকি সময় অন্য মানে গঠনমূলক কোনো কাজে আত্মনিয়োগ করাটাই অনেক ভালো আমি মনে করি। তাহলে স্যার আপনার এই পরামর্শ থেকে যেটা বুঝলাম যে আমাদের যে সারাদিন ধরে আমরা হয়তো আতঙ্কগ্রস্ত হয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি বিভিন্ন মাধ্যমে এবং সেটা নিয়ে খুব বেশি চিন্তা করছি, যেখানে আমাদের যে প্রাত্যহিক যে রুটিনটা পরিবর্তন হয়ে গেছে। আগে হয়তো আমরা স্কুল কলেজে যেতাম বা অফিসে যেতাম, ব্যস্ত থাকতাম, সেই জায়গাতে আমরা হয়তো এই নেগেটিভ বা ভীতিকর বিষয়গুলো নিয়ে বেশি নাড়াচাড়া করছি, ফলে আমাদের এটা একটা মানসিক যে চাপ তৈরি করছে। বরং আমরা তথ্য তো আমাদের লাগবে, সেই ক্ষেত্রে আমরা রিলায়েবল কিছু সোর্স থেকে দিনের কোনো মুহূর্তে হয়তো অল্প কিছু সময় সেটা আমরা তথ্য সংগ্রহ করে নেব, তাহলেই চলবে। স্যার আমরা শেষের দিকে এ পর্যায়ে আমি শেষ একটা প্রশ্ন নেব আমাদের দর্শকদের কাছ থেকে। জনাব জাহিদুল ইসলাম বলছেন যে শুধু গলা ব্যথা হলে করোনা হতে পারে কি? না, শুধু গলা ব্যথা হলে করোনা হতে পারে এবং পারে না, কোনোটাই সত্য না। হতে পারে আবার না পারে। তবে শুধু গলা ব্যথা, কিন্তু ওই ভদ্রলোক যদি কোনো করোনা পজিটিভ পেশেন্টের কন্ট্যাক্টে যেয়ে থাকেন অথবা এরকম বিদেশ ফেরত অথবা ওইরকম কোনো সাসপেক্টেড করোনা পেশেন্টের কন্ট্যাক্টে যেয়ে থাকেন, তাহলে কিন্তু হতে পারে। কারণ বেশিরভাগ করোনা পেশেন্টের কিন্তু সিমটমলেস অথবা মৃদু সিমটম। সেই মৃদু সিমটমগুলি কিন্তু একটু জ্বর, একটু গলা ব্যথা অথবা দুর্বলতা অথবা খাওয়ার অরুচি। রিসেন্টলি গত 3 দিন আগে আমার একটা এক্সপিরিয়েন্স, একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট ঢাকাতে পড়েন প্রাইভেট ইউনিভার্সিটিতে, তার মা আমাকে ফোন করলো যে আমার ছেলের 1 দিনের জ্বর আর 2 দিনের গলা ব্যথা। তারপরে শুনলাম কত জ্বর, বললো 99 ডিগ্রি ফারেনহাইট। আমি বললাম যে না, এটা তো জ্বর বলা যায় না, কিন্তু গলা ব্যথা আছে। তে বললো যে আমি টেস্ট করতে চাই, কোথায় যাব? আমি বললাম বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে, কালকে সকালে চলে যাবো। উনি পরের দিনই গেল, সিলেটের বাড়ি দিনাজপুর, গেল এবং টেস্ট রিপোর্ট গতকাল আসছে, বিকেলে আমাকে ফোন করে জানালো আমার করোনা পজিটিভ। তার কিন্তু কোনো লক্ষণ নাই এবং সে বলল আমি এই রিপোর্ট বিশ্বাস করি না, কারণ আমার কোনো লক্ষণ নাই, হালকা গলা ব্যথা, এবং আমি যেতাম না, মার চাপে পড়ে আমি বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে পরীক্ষা করতে গেছি। অর্থাৎ সেই ইয়াং, এই জন্য তার সিমটমও কেন আসে নাই এবং সে এটাকে মেনে নিতে পারে। সে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে এবং পার্ট টাইম জব করে। ঠিক এরকম আর কি, হালকা গলা ব্যথা কিন্তু করোনা পজিটিভ। কারণ ওই যে সিমটমলেস বেশি, অ্যাসিম্পটোমেটিক রোগী বেশি অথবা মাইল্ড সিমটম বেশি, এই জন্যই। দর্শক আমরা যেটা জানি বা আমাদের গাইডলাইন গুলো যেটা বলছে যে মূলত এর লক্ষণ হিসেবে জ্বরটা সাধারণত থাকে, এর সাথে যে আমাদের শ্বাসতন্ত্রের অন্যান্য উপসর্গ যেমন কাশি, শ্বাসকষ্ট এগুলো থাকতে পারে, তবে অনেকে অ্যাসিম্পটোমেটিক থাকে। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে এই ধরনের কোনো সমস্যা হলে টেলিমেডিসিনের মাধ্যমে হোক বা যে কোনো ভাবে হোক চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং তিনি যদি সন্দেহ করেন সাসপিশিয়াস রোগীগুলোকে উনি নিশ্চয়ই টেস্টের জন্য মনে করলে করবেন। এটাই আমাদের করণীয়। আমরা শেষের দিকে আমরা স্যার যেটা জানতে চাই যে সামনে তো এখনো আমরা বলতে পারছি না যে কতদিন এই করোনা পরিস্থিতি আমাদের মধ্যে বিদ্যমান থাকবে, এবং আমাদের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে যে হয়তো এই যে বর্তমান যে লকডাউন পরিস্থিতিটা আছে এটা কতদিন কন্টিনিউ করা সম্ভব হবে এটাও আমরা এই মুহূর্তে জানি না, ধীরে ধীরে হয়তো শিথিল করা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের পরিকল্পনাটা কেমন থাকা উচিত, বা একজন সাধারণ মানুষ হিসেবে যেই প্রশ্রয়ে আছি আমরা, লকডাউন যদি উঠেও যায় সেই ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করতে পারি সেই ব্যাপারে একটু নির্দেশনা দিবেন। এখন কতদিন লকডাউন থাকবে এটা আসলে বলা ডিফিকাল্ট, কারণ এটা ডিপেন্ড করতেছে সংক্রমণের উপরে, আমাদের কেস ডিটেকশনের উপরে। আমাদের যদি কেস ডিটেকশন বাড়তেই থাকে আমাদের লকডাউন হয়তো বাড়ানো লাগতে পারে। তবে লকডাউন বাড়াবো বিকজ সংক্রমণ যেন কম হয়। পাশাপাশি এটাও চিন্তা করতে হবে, আমরা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাও চিন্তা করতে হবে। সবগুলো সেক্টর এখন কিন্তু কার্যত অচল, অর্থাৎ আমরা সবাই সবার পেশা থেকে দূরে এবং সবগুলো সেক্টরে কিন্তু কার্যত অচল হয়ে পড়ছে আমাদের জন্য এই করোনার জন্য। তাই কতদিন লকডাউন রাখতে হবে বা কখন খুলতে হবে এ ব্যাপারে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত দিবেন। তবে লকডাউন যদি উঠেও যায় তারপরেও আমরা এই মেজার গুলো, দ্যাট ইজ ব্যক্তিগত মেজার, দ্যাট ইজ হ্যান্ড ওয়াশ, মাস্ক ব্যবহার,
ক্লোজ কন্ট্যাক্ট অ্যাভয়েড করা, অথবা সাসপেক্টেড পেশেন্টের কন্ট্যাক্টে আসলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ, অথবা সিমটম দেখা দিলে অতি সত্বর টেস্ট অথবা হটলাইনে যোগাযোগ করে পরামর্শ গ্রহণ, এগুলো বোধহয় কন্টিনিউ করতেই হবে। জি স্যার, আমরা কিছু গবেষণায় পাচ্ছি যে হয়তো আমাদেরকে আগামী 1 থেকে 2 বছর পর্যন্ত এই যে বিধিগুলো, স্বাস্থ্য বিধিগুলো মেনে চলা এবং এক একজনের থেকে আরেকজনের যে শারীরিক দূরত্বটা, এটা মেনে চলতে হবে। স্যার, আমরা শুরু করেছিলাম আজকের আলোচনা হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর নিয়ে। আমি শেষ করব সেই সেন্টারের বিষয়ে আপনাকে প্রশ্ন করে, যে সেন্টার তো বেশ কয়েক বছর ধরে কাজ করছে, অনেকটা মানে আপনার ব্যক্তি পর্যায় থেকে এবং আপনার শুভাকাঙ্ক্ষীরা আপনাকে কিছুটা সহায়তা করছেন, মানুষের ভালোবাসা থেকে প্রতিষ্ঠানটি এখন কাজ করে যাচ্ছে। আমরা জানি না যে কতটুকু আমরা পারবো, কিন্তু এই সেন্টারকে নিয়ে ভবিষ্যতে আপনি কেমন পরিকল্পনা দেখেন বা কেমন স্বপ্ন দেখেন? এরকম একটি প্রশ্ন এসেছিল, আলী হাসান সুফল আমাদেরকে এই প্রশ্নটি করেছিলেন যে হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুরের ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি? এই সেন্টার রংপুরের শুরু 2008-এ, ইতিমধ্যে প্রায় 11 থেকে 12 বছর রংপুর তথা রংপুর ডিভিশনের অনেক জনগোষ্ঠীর ভালোবাসা পেয়েছে এবং প্রচুর রোগী, আপনি জানেন, মোট 25,000-এরও বেশি রেজিস্ট্রেশনকৃত পেশেন্ট। আমার ইচ্ছা আছে ভবিষ্যতে এই সেন্টারের সক্ষমতা অর্জন করার পরে এরকম সেন্টার বাংলাদেশে অন্য ডিস্ট্রিক্টে চালু করব, বিশেষ করে নর্থ বেঙ্গলের বগুড়া, দিনাজপুর অথবা আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলো আছে এই সমস্ত ডিস্ট্রিক্ট এরকম সেন্টার গড়ে তোলার ইচ্ছা ব্যক্ত করি। তবে যদি কোনো চিকিৎসক অথবা কোনো সমাজসেবক অথবা কোনো সুধী যদি এগিয়ে আসেন এরকম সেন্টার তৈরি করতে অথবা চালু করতে, আমি অবশ্যই তাকে সহযোগিতা করব আমার মানে লিমিটেড রিসোর্স থেকে এবং আমার এই 10-12 বছরের অভিজ্ঞতা থেকে আমি তাকে ওই সেন্টার পরিচালনা করার ব্যাপারে সার্বিক সহযোগিতা করব। কারণ উচ্চ রক্তচাপের রোগী এত বেশি, শুধু 2015 সালের একটা স্টাডির কথা বলি, 19+ যত লোক বাংলাদেশে আছেন তাদের 24% পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম হাইপারটেনশন। তাহলে বিশাল একটা জনগোষ্ঠী, এবং এত বিশাল এই জনগোষ্ঠীর পক্ষে কখনোই সম্ভব না ব্যক্তিগত লেভেলে যে চিকিৎসা গ্রহণ করা ডাক্তারের কাছে, কারণ আমাদের সেরকম অত সংখ্যক চিকিৎসক নাই আর ওইরকম আর্থিক সক্ষমতাও নেই। তাই আমি মনে করি এরকম ডিজিজের ক্ষেত্রে এমন একটি সেন্টার দরকার যেখানে খুব স্বল্প ব্যয়ে মানসম্মত একটা সেবা পাওয়া যায়, যেটা ডায়াবেটিক রোগীরা ডায়াবেটিক সেন্টার থেকে পেয়ে থাকেন। ঠিক এই কনসেপ্ট থেকে, এরকম একটা চিন্তা থেকে এই সেন্টার স্থাপন এবং ভবিষ্যতে এই সেন্টারটাকে সারা বাংলাদেশে ছড়ায় দেওয়া, এই কনসেপ্টটাকে ছড়ায় দেওয়া, যেন এই কনসেপ্টটা অনেকে গ্রহণ করে এরকম সেন্টার স্থাপন করেন এবং পরিচালনা করেন, এবং বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠী অনেক উপকৃত হবে, তথা উচ্চ রক্তচাপ এবং এর জটিলতা থেকে অনেকাংশেই রক্ষা পাবেন। আপনারা ভয় পাবেন যে উচ্চ রক্তচাপ এবং কিডনি ডিজিজের সংখ্যা দেশে এত বেড়ে যাচ্ছে। আমি একটা ছোট্ট অভিজ্ঞতা বলি, আমি যখন ইন্টার্নি করি তখন সারা বাংলাদেশে ডায়ালিসিস পেশেন্ট ছিল 4টি, ঢাকা মেডিকেলে 2টি, আর বঙ্গবন্ধুতে 2টি অথবা 4টি অথবা 6টি, আমার স্পষ্ট মনে আছে। কিন্তু আজ দেখেন ডায়ালিসিস পেশেন্ট বাংলাদেশে 1000-এরও বেশি, এবং আগামী 10 থেকে 20 বছর পরে আমার মনে হয় প্রতি ডিস্ট্রিক্টে না, প্রতি থানায় ডায়ালিসিস পেশেন্ট দরকার। অর্থাৎ উচ্চ রক্তচাপের জটিলতা একটা কিডনি ডিজিজ, ঠিক এমনি উচ্চ রক্তচাপের একটি জটিলতা হলো হার্ট ডিজিজ। আমরা 1980-র দশকে কিন্তু আমাদের দেশে কোনো এনজিওগ্রাফি, প্রথম এনজিওগ্রাফি হয় 1988 সালে, 1990 সালে, 91 সালের দিকে। আর এখন দেখেন এই 20-30 বছরের মাথায় বাংলাদেশে অন্তত 100 সেন্টার আছে যেখানে এনজিওগ্রাম এবং এনজিওপ্লাস্টি হচ্ছে। অর্থাৎ এই উচ্চ রক্তচাপের জটিলতা হিসেবে হার্ট ডিজিজ এত বেশি হচ্ছে। ঠিক তেমনি আগামী 10-20 বছর পরে এই হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, চোখের ডিজিজ অথবা রক্তনালীর ব্লক, স্ট্রোক এত হারে বেশি হবে বা হচ্ছে যে এই সমস্ত ডিজিজগুলো যদি আগে ভাগে কন্ট্রোল করতে পারি এবং প্রিভেন্ট করতে পারি, তাহলে কিন্তু এই সমস্ত জটিলতা কম হবে এবং এই সমস্ত সেক্টরে সরকারকেও অনেক কম খরচ করতে হবে এবং আমাদের জনগোষ্ঠীও এই মানে অনেক ব্যয়বহুল চিকিৎসা
এবং এই ব্যয়বহুল চিকিৎসার কিন্তু এন্ড রেজাল্ট খুব ভালো না। তাই আমি মনে করি এই উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এই দুটি ডিজিজকে করতে পারি, প্রিভেন্ট করতে পারি, তাহলে ওই সমস্ত ডিজিজ, রেনাল ফেলোর, হার্ট ফেলোর, ইসকেমিক হার্ট ডিজিজ, এই সমস্ত ডিজিজ কিন্তু অনেক কমে যাবে এবং জনগোষ্ঠী এবং দেশ উপকৃত হবে। ধন্যবাদ স্যার। আমি শেষের দিকে আপনার উদ্দেশ্যে বলতে চাই যে শুরুর দিকেই আজকে আক্তার দিলরুবা নামে একজন বলেছিলেন যে আপনি যেহেতু এখন চাকরি বদলিজনিত কারণে বগুড়ায় অবস্থান করছেন, আপনাকে আগে রংপুরের মানুষেরা আপনার চিকিৎসা সেবা পেত, তারা চাইছেন যে আপনি যেন রংপুরেও তাদেরকে সার্ভিস দেন, হয়তো আপনি ভবিষ্যতে যখন সম্ভব হবে আপনি সেটা করবেন। আর এছাড়া রংপুরে প্রতি শুক্রবার, শুধু এই করোনার কারণে 1 মাস হলে যেতে পারছি না, আমি প্রতি শুক্রবার সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত হাইপারটেনশন রিসার্চ সেন্টার রংপুরে আমি উচ্চ রক্তচাপের এবং তার জটিলতা অথবা ডায়াবেটিস এবং তার জটিলতা রোগীদের বিনামূল্যে পরামর্শ দিয়ে থাকি সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত প্রতি শুক্রবার। কিন্তু অন্যদিন যাওয়া সম্ভব হয় না, কারণ চাকরিগত কারণে আমি বগুড়ায় অবস্থান করি। এই জন্য আমি সবসময় রংপুরবাসীকে স্মরণ করি, মনে রাখি, এবং এটা মনে রেখে আমি কিন্তু প্রতি শুক্রবারে ওখানে যাই এবং আমি রোগীদের সেবা দিয়ে থাকি। ধন্যবাদ স্যার। আপনার অবগতির জন্য জানাই, আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, এর মধ্যে আপনার ছাত্ররা আছে, আপনার সহকর্মীরা রয়েছে। যেমন আমাদের মাঝে এখানে হচ্ছে ডক্টর মাহফুজুর রহমান স্যার, ভাইস প্রিন্সিপাল রংপুর মেডিকেল কলেজ, তিনি এক্সেলেন্ট স্যার মন্তব্য করেছেন। আপনার সহকর্মী সহযোগী অধ্যাপক আশরাফুল হক স্যার আপনাকে সালাম দিয়েছেন এবং আপনার দীর্ঘায়ু কামনা করেছেন। আমরা আমাদের এই আজকের লাইভ অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের এই আলোচনা শুনেছেন, আশা করছি কথাগুলো আপনারা ছড়িয়ে দিবেন, এবং যদি আমাদের দ্বারা সম্ভব হয়, আমাদের ইচ্ছা আছে আমরা এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরো করতে পারি, বিভিন্ন বিষয়ে আমরা কথা বলবো। স্যার, প্রফেসর জাকির হোসেন স্যার যে স্বপ্নটি দেখেছেন, এটি তার একার পক্ষে সফল করা সম্ভব নয়। এখানে সরকারি বেসরকারি সবার এবং ব্যক্তি পর্যায় থেকে অনেকেরই সহযোগিতা লাগবে, মোরাল সাপোর্ট লাগবে। তাহলে নিশ্চয়ই স্যার যে স্বপ্নটি দেখেছেন সেটি সফল হবে, এবং বাংলাদেশে আমরা যে ক্রনিক ডিজিজ গুলো রয়েছে, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস এবং এর কমপ্লিকেশন গুলো, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এই ধরনের জটিলতাগুলো আমরা কমিয়ে আনতে পারবো। সব থেকে বড় কথা, আমরা এখন যে দুর্যোগের মধ্যে আছি, যে করোনা ভাইরাসের, এই করোনা ভাইরাস প্রতিহত করতে চাইলে আমাদের নিয়মানুবর্তিতা এবং যে নির্দেশনাগুলো মানার কোনো বিকল্প নেই। যতটুকু সম্ভব আমাদেরকে ঘরে থাকতে হবে, আমাদের চোখ, নাক, মুখ এখানে কখনোই হাত দেওয়া যাবে না, চেষ্টা করতে হবে। তারপরেও হাত যেতে পারে, আমাদের একটু পর পর হাত স্যানিটাইজার কিংবা সাবান পানি দিয়ে হাত পরিষ্কার রাখতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। যদি আমরা সবাই মিলে চেষ্টা করি তাহলে নিশ্চয়ই আমরা করোনার বিরুদ্ধে এবং অন্যান্য ক্রনিক রোগের বিরুদ্ধে জয়ী হতে পারবো ইনশাল্লাহ। অধ্যাপক ডক্টর জাকির হোসেন স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এখানে আপনার মূল্যবান সময় দিয়েছেন, আলোচনা করেছেন। আশা করছি যে আমরা ভবিষ্যতে আবারও আপনাকে পাবো। আমরা অনুষ্ঠানটি শেষ করব, আপনি যদি শেষ কথা কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে। আপনার ডক্টর রামি মিনুর, আপনাকেও ধন্যবাদ, এবং আমি আমার যারা এই লাইভে ছিলেন, আমার দর্শক এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের জন্য দোয়া করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।